আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি রবি ভাই সংগ্রহ করেছেন ওনার কাছের এক ছোট ভাইয়ের কাছ থেকে, যার নাম লিমন। তার বাড়িও কুষ্টিয়াতে, আর লিমন পেশায় একজন ড্রাইভার। মূলত ঘটনাটি ঘটেছিল তার ওস্তাদের সাথে, আর সেই ওস্তাদের নাম হাফেজ উদ্দিন। ওনার বাড়ি বাগেরহাটে। উনি 2019 সাল পর্যন্ত গাড়ি চালিয়েছেন, তবে এখনো উনি গাড়ি চালান, তবে অন্য গাড়ি চালান। কেন উনি অন্য গাড়ি চালান, চলুন সেই ঘটনাটি শুনে আসি। যারা অ্যাম্বুলেন্স রিলেটেড ঘটনা শুনতে পছন্দ করেন, আবার যারা হসপিটাল রিলেটেড ঘটনা শুনতে পছন্দ করেন, আমার মনে হয় তাদের জন্য এই ঘটনাটি একটি পারফেক্ট কম্বিনেশন হবে। কেন হবে? এই ঘটনার মধ্যে এই দুই জায়গার ভয়ানক বর্ণনাই রয়েছে। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি যখন ঘটে তখন সময়টা ছিল 2012। এই যে হাফেজ উদ্দিন, মানে যিনি ওস্তাদ, উনি তখন সবে অ্যাম্বুলেন্স চালানো শুরু করেছেন। উনি যখন দেখলেন যে ওনার আশেপাশে যারা অ্যাম্বুলেন্স চালক রয়েছেন তারা বেশ ভালোই উপার্জন করেন, পরিশ্রম কম, উপার্জন বেশি, এই কারণে উনি একটি মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করেন। এখন যেরকম অনেক দুর্দান্ত সমস্ত অ্যাম্বুলেন্স গুলো দেখা যায়, যেগুলো অ্যাম্বুলেন্সের জন্যই তৈরি করা হয়েছে, তো ওই সময় কিন্তু বিশেষ করে 2012 সালে এগুলোও ছিল, তবে এত ব্যাপক আকারে ছিল না। তখন এই সমস্ত উন্নত মানের অ্যাম্বুলেন্স গুলো আসছে কেবল। অধিকাংশ ক্ষেত্রে বা এখন এটা দেখা যায় যে বড় বড় মাইক্রোবাস গুলোকে বা ছোট মাইক্রোবাস গুলোকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করা হয়। ওনার মাইক্রোবাসটা মূলত অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করা হয়েছিল। প্রথমে যাত্রী টানতো, পরবর্তীতে এটাকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করা হয়। তো মূলত উনি ঢাকা মেডিকেলের সামনেই ট্রিপ মারার জন্য অপেক্ষা করতেন, যেটা এখনো দেখা যায়। ঢাকা মেডিকেলের সামনে অসংখ্য অ্যাম্বুলেন্স গুলো দাঁড়ানো দেখা যায়। উনিও এরকমটাই করতেন, তবে কখনো যে টুকটাক ঘটনা ঘটতো না তার সাথে, বিষয়টা এরকম না, ঘটতো, তবে এগুলোকে উনি পাত্তা দিতেন না। রাত 10টার কাছাকাছি হঠাৎ করে ওনার পরিচিত এক ওয়ার্ড বয় ওনাকে ফোন করেন। তো উনি জরুরি বিভাগ যেটা, সেখানে যান। সেই ওয়ার্ড বয় বের হয়ে আসেন, এসে বলেন যে ভাই, আপনি তো পরিচিত লোক, আপনাকে একটা ট্রিপ দিতে চাই। এটা পাবনার সাথিয়া উপজেলার একটা গ্রামে যাবে। তখন উনি জানতে পারলেন যে এটা মূলত সুস্থ রোগী নয়, বরং এই রোগীটা মারা গিয়েছে, মানে লাশ নিয়ে যেতে হবে। ওই ওয়ার্ড বয় লাশের সাথে থাকা বা সাথে আসা ওই ব্যক্তির ছোট ভাই, মানে ওই লাশ যার, তার ছোট ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেন। তো তার সাথে কথাবার্তা হয়। ওয়ার্ড বয় কিন্তু ওই হাফেজ উদ্দিন ওস্তাদকে বারবার বলে দিয়েছিলেন যে ওস্তাদ, একটা বিষয় সাবধান, আপনি আল্লাহর নাম নিতে নিতে গাড়ি চালাবেন, আর খুব জরুরি প্রয়োজন ছাড়া কোথাও থামবেন না, আর ঠিকঠাক মতো যাবেন, ফেরার পরে আমাকে এবার জানাবেন যে ঠিকঠাক মতো ফেরত আসছেন, নাহলে আমি একটু চিন্তায় থাকবো। তখন এই হাফেজ উদ্দিন, যিনি ওস্তাদ, উনি বললেন যে আরে মিয়া, কি বলো, এই লাশ টানার কাজ তো একদম যে নতুন করতেছি তা তো না, এর মধ্যে তো বছরখানেক পার হয়ে গেছে, আর টুকটাক ঘটনা তো ঘটেই রে ভাই। এগুলো নিয়ে এত উদ্বিগ্ন হলে, এত ভয় পেলে তো এই অ্যাম্বুলেন্স চালানো যাবে না। এগুলা জেনে বুঝেই অ্যাম্বুলেন্স চালাতে নামছি, আর এ সমস্ত ঘটনা ঘটে তা আমি জানি। এখন দ্রুত লাশটার যে সমস্ত ফর্মালিটিস আছে শেষ করে বুঝাই দাও, চলে যাই। যেহেতু সাথিয়া যাইতে হবে, পথ তো একদম কাছে না, যমুনা সেতু পার হয়ে যেতে হবে। অল্প সময়ের মধ্যেই মোটামুটি লাশের যে ফর্মালিটিস গুলো ছিল হসপিটাল কর্তৃপক্ষ সেটা সম্পূর্ণ করে লাশটা বুঝিয়ে দেন। এরপর ওয়ার্ড বয় সহযোগিতাতেই ওই লাশের সাথে আসা তার ছোট ভাই, তারপর ওয়ার্ড বয়, তারা ধরে অ্যাম্বুলেন্সে লাশটি তুলে দেন। অন্য কোনো আত্মীয় স্বজন ছিল না, শুধু ওই লাশের সাথে থাকা ওই ছোট ভাই তিনি ছিলেন। তিনিও কিন্তু ড্রাইভার সাহেবকে বারবার বলে দিয়েছিলেন যে ভাই, আপনি কিন্তু খুব জরুরি প্রয়োজন ছাড়া, জরুরি প্রয়োজন বলতে ওয়াশরুমে যাওয়ার দরকার হয়েছে, ক্ষুধা লেগেছে, এই সমস্ত কারণে গাড়ি থামানো যাবে, তবে সেটা
মানুষজনবিহীন কোনো জায়গায় না, আর আমি না বলা পর্যন্ত কোথাও কোনো গাড়ি থামাবেন না। হাফেজউদ্দিন যিনি, উনিও সম্মতি দিলেন, ঠিক আছে ভাই চলেন। লাশটা পেছনে রাখা হয়েছে, আর তার পাশেই ছোট ভাই বসে আছে। ওনার কাছে ছোট একটা কোরআন শরীফ ছিল, উনি সেটা পড়ছিলেন, বিভিন্ন দোয়া দরুদ পড়ছিলেন, গুনগুন করেই উনি পড়ছিলেন। তো এভাবেই চলছে। এছাড়া কিন্তু গাড়িতে অন্য কোনো লোক ছিল না, মানে ওনার যে হেল্পার থাকবেন বিষয়টা এরকম ছিল না আর কি। উনি একাই তখন ছিলেন, হাফেজউদ্দিন আর লাশের সাথে আসা সেই ছোট ভাই। তো গাড়ি ঠিকঠাক মতোই ঢাকার যে এরিয়াটা, এটা পার করে, সাভার এরিয়া পার করে, গাজীপুর এরিয়া পার করে, টাঙ্গাইল পার হয়ে যখন যমুনা সেতুতে উঠবে বা উঠে গেছে, তখন থেকেই মূলত সমস্যাটার সূত্রপাত হয়। হঠাৎ করেই এই হাফেজউদ্দিন ওস্তাদ উনি ওনার গাড়ির লুকিং গ্লাসে একটা দৃশ্য দেখতে পান। গাড়ি কিন্তু তখন যমুনা সেতুর উপর দিয়ে চলছে, আশেপাশে কিন্তু অনেক গাড়িও আছে, এরই মধ্যে একটা ট্রেনও পার হয়ে গেল, এটা উনি দেখলেন। উনি খেয়াল করলেন যে গাড়ির একদম পেছন সাইডে মনে হচ্ছে যে সোনালী রঙের টাইপের কোন একটা কাপড় উঠছে। যদি পেছন দিকে কোনো কাপড় বাঁধা থাকে এবং গাড়ি চলতে থাকে, তখন কাপড়গুলো যেভাবে উঠতে থাকে ঠিক ওই রকম। অনেক সময় দেখা যায় লাশের গাড়ির সাথে একটা লাল কাপড় বাঁধা থাকে, যাতে করে পেছনে থাকা কোনো গাড়ি বুঝতে পারে যে এটা লাশের গাড়ি। আবার লাশের গাড়িগুলো সাধারণত দেখা যায় যে ট্রাফিক পুলিশ সাধারণত ছেড়ে দেয়, দ্রুত ছেড়ে দেয়, এটা বোঝানোর জন্যই মূলত লাল কাপড় বেঁধে দেওয়া হয়। কিন্তু ওনাদের গাড়িতে কোনো লাল কাপড় বাঁধা না থাকলেও পেছনে কেন এই কাপড়টা চলে আসলো, ঘটনাটা কি? প্রথমে এই হাফেজউদ্দিন ওস্তাদ উনি চিন্তা করলেন যে আমার গাড়ির মধ্যে কি এই টাইপের কোনো কাপড় ছিল না, তো এরকম তো কোনো কাপড় ছিল না। তাহলে উনি লুকিং গ্লাসে কেন ওই কাপড় উঠতে দেখছেন? উনি আবার ওই যে পেছনে থাকা ছোট ভাইকে বললেন যে ভাই, আমি তো দেখছি লুকিং গ্লাসে যে পেছনে একটা কাপড় উঠছে, দেখেন তো ঠিকঠাক আছে কিনা, পেছনে আসলে কোনো কাপড় উঠছে কিনা। তখন ওই ছোট ভাই কোরআন শরীফ পড়া থামিয়ে উনি আবার উকি দিয়ে দেখার চেষ্টা করলেন। তো উনি বললেন যে না তো ভাই, কোনো কাপড় তো উঠছে না, আপনি যেহেতু লুকিং গ্লাস এটা দেখতে পাচ্ছেন, সুতরাং আপনি এই দিকে তাকায়েন না, এদিকে খেয়াল করেন না, আপনি সোজা গাড়ি চালিয়ে যান। তো উনি এই কথা মেনে নিলেন, সোজা গাড়ি চালানো শুরু করলেন। যথারীতি অল্প সময়ের মধ্যেই যমুনা সেতু পার হয়ে গেলেন। যমুনা সেতু পার হওয়ার পর বিভিন্ন হাইওয়ে যে রেস্টুরেন্টগুলো সেগুলো কিন্তু রয়েছে। তখন এমন একটা রেস্টুরেন্টে ওনারা গাড়ি থামালেন। গাড়ি থামানোর পর হালকা নাস্তা সেরে নিলেন, ওয়াশরুমে গেলেন, হাত মুখ ধুয়ে নিলেন, অজু করে নিলেন সবাই। এরপর আবার গাড়ি চালানো শুরু করলেন। তো যখন গাড়ি চালানো শুরু করেছেন, তখন এই যে ড্রাইভার সাহেব উনি বলছেন যে এদিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে সাথিয়া যাওয়ার জন্য, বনপাড়া হয়ে যেতে হবে। তখন কোনোভাবেই এই যে লাশের যে ছোট ভাই সে রাজি হচ্ছে না, বলছে না ভাই ওইদিক দিয়ে যাওয়া যাবে না, সমস্যা আছে, আপনি বুঝতে পারছেন না, আমি এত কিছু বলতে আপনাকে এখন পারবো না, আপনি ওই পথ দিয়ে যায়েন না, আমি যেই পথ দিয়ে যেতে বলি সেটা দিয়ে আপনি যান। এখন ড্রাইভার সাহেব বলছে যে ওইটা তো আরো তাড়াতাড়ি যাওয়া যাবে, যেহেতু আপনি বিভিন্ন সমস্যার কথা বলছেন, তাহলে তো এই পথ দিয়ে গেলে সুবিধা হয়। কিন্তু না, ওই ছোট ভাই কোনোভাবেই সেটা মেনে নিচ্ছেন না, বলছে না ভাই ওই পথে আরো বিপদ হতে পারে, আপনি ওই দিক দিয়ে যাবেনই না, আমি যে দিক দিয়ে যেতে বলি ওই দিক দিয়ে যান। তখন কি আর করা, ছোট ভাইয়ের কথাই মেনে নিয়ে ড্রাইভার সাহেব হাফেজউদ্দিন উনি সেই পথেই গাড়ি চালাতে শুরু করেন। মূলত ড্রাইভার সাহেব যেই জায়গাটাতে যেতে চেয়েছিলেন, মানে যেই রাস্তা দিয়ে, সেটা হলো হাটিকুমড়া থেকে বনপাড়া ওঠা যায় শর্টকাট একটা রাস্তা। কিন্তু ওই লাশের ছোট ভাইয়ের আপত্তিতে উনি আর ওই দিক দিয়ে যান নাই, যেহেতু গাড়ি ভাড়া করছেন ওনারা, ওনাদের কথাই শুনতে হবে, এরকম একটা বাধ্যবাধকতা তো রয়েছেই। এই কারণে ওনারা চলন বিলের সাইড দিয়ে যাওয়া শুরু করলেন। তো যখন যাচ্ছিলেন হঠাৎ একটা নির্জন জায়গায় চলে আসলেন। নির্জন জায়গা বলতে দিনের বেলা ওই দিক দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করে, বিশেষ করে রাতের বেলাও যে চলে না তা না, তবে রাতের বেলা নাইট কোচগুলো চলাচল করে। হঠাৎ করেই আকাশে মনে হলো বিজলি চমকে উঠলো
বিজলি চমকে উঠতেই পারে। সময়টা এরকম মে মাস ছিল, মে মাসের মাঝামাঝি এরকম একটা সময় আর কি 2012 সালের। তখন তো আকাশে মেঘ থাকা বা বৃষ্টি থাকা অনেকটাই স্বাভাবিক আর কি। তো এই চিন্তা করে বিষয়টাকে ওনারা অস্বাভাবিকভাবে নেন নাই। কিন্তু এরপর যেটা ঘটা শুরু করে, এটাতে ড্রাইভার সাহেব এবং ভেতরে থাকা লাশের ছোট ভাই খুব চমকে যান। হঠাৎ করে কি হয়, এই মাইক্রোবাস তথা অ্যাম্বুলেন্সের সামনে যে কাঁচ রয়েছে, এই কাঁচের উপর ধপাস করে এসে একটা কাক পড়ে। তবে দেখে মনে হচ্ছিল কাকটা মৃত। কাকটাকে কিভাবে সরানো যায়, তখন গাড়ির সামনে কিন্তু আমরা দুটো স্টিক দেখতে পাই। বৃষ্টি হলে এই স্টিকটা একবার এপাশে যায়, একবার ওপাশে যায়। এটা একটা বিশেষ নাম রয়েছে। তো ওইটা দিয়ে ওই কাকটাকে উনি সরাতে সক্ষম হয়েছিলেন। যদিও বা ওই জিনিসটা তো খুব হালকা, আর কাকের বডি তো ভারী, তারপরও এটা সম্ভব হয়েছিল আল্লাহর রহমতে। সমস্যা দেখা দিল প্রথম কাকটা সরানোর পর আর একটা কাক এসে গাড়ির কাচের উপর ধমাস করে পড়লো। এটাও মৃত কাক, নড়াচড়া করছে না। এবারও উনি চেষ্টা করলেন সেটাকে সরিয়ে দেওয়ার। সেটাকে সরানোর আগেই আবার আর একটা কাক এসে পড়লো। মনে হচ্ছে কেউ মৃত কাকগুলোকে ছুঁড়ে ছুঁড়ে গাড়ির কাচের উপর ফেলছে, আর যে ফেলছে সে গাড়ির থেকেও দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু সামনের দিকে এগোলেও তার মুখমণ্ডল বা বডিটা মনে হচ্ছে যে গাড়ির দিকে ঘোরানো, অর্থাৎ পিঠটা পেছন দিকে। ওই অবস্থায় হাতে মনে হচ্ছে কাক নিয়ে নিয়ে গাড়ির সামনের কাচের উপর ছুঁড়ে মারছে, কিন্তু কে মারছে এটা দেখা যাচ্ছে না। তবে কেউ একজন মারছে, এটা স্পষ্ট। এভাবে একটা না দুটা না, প্রায় 20 থেকে 25টি মৃত কাক এসে গাড়ির কাচের উপর পড়েছে। আর এত জোরে জোরে রানিং গ্লাসের উপরে এই ভারী জিনিস পড়ার কারণে গ্লাসে ফাটল দেখা দেয়। তবে ফাটল দেখা দিলেও কাঁচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় নাই, গাড়ি চালানো যাচ্ছিল। তো এরকম করতে করতেই ওনারা দাসুরিয়া মোড়ের কাছে চলে আসেন। আর ভেতর থেকে কিন্তু সেই ছোট ভাই বারবার বলছে, উনি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন, আর মাঝে মাঝে বলছেন, ভাই খবরদার গাড়ি কিন্তু থামায়েন না, গাড়ি থামালে আপনিও শেষ, আমিও শেষ, সব শেষ, এখানেই আমাদের লাশ হয়ে যেতে হবে। তো উনি গাড়ি থামাচ্ছেন না। এক পর্যায়ে দাসুরিয়া মোড়ে আসার পর ওখান থেকে একটা শর্টকাট রাস্তা রয়েছে। তখন ওই ছোট ভাই বলেন যে এখন আমরা এই শর্টকাট রাস্তায় যাব। তবে এবারে উনি গাড়ি থামাতে বলেন। ওই ছোট ভাই থামানোর পর উনি গাড়ি থেকে নামেন, গাড়িতে বিভিন্ন দোয়া দুরুদ করে ফু দেন। এই ড্রাইভার সাহেব মানে এই হাফিজউদ্দিন সাহেব তার শরীরে ফু দেন, নিজের শরীরেও উনি ফু দেন। এরপর আবার গাড়িতে ওঠেন, এবার আল্লাহর নামে গাড়ি চালান। আর ইতোমধ্যে কি হয়েছে যে এই সমস্যা যেহেতু শুরু হয়েছে, ওনার যে আত্মীয় স্বজন ছিল, এই লাশের সাথে আসা যে ছোট ভাই, তাদের যে আত্মীয় স্বজন ছিল তাদেরকে মোবাইল ফোনে কল করে এগিয়ে আসতে বলেছেন। তাদের তো বাইক আছে, যার যার বাইক আছে, এরকম 5-6টা বাইক নিয়ে এগিয়ে আসতে বলেছেন। কোন পথ দিয়ে আসবেন সেটাও বলে দিয়েছেন, যে পথ দিয়ে এখন গাড়িটা এগিয়ে যাবে সেই পথে তাদেরকে আসতে বলা হয়েছে। তো এরপর গাড়ি চলা শুরু করে। চলতে চলতে এমন একটা জায়গায় গাড়ি চলে আসে যে এই রাস্তাটা একদম বরাবর চলে গেছে, মানে সোজা চলে গেছে। রাস্তার দুই ধারে অনেক ধানি জমি রয়েছে, ওই দিক দিয়ে গাড়ি চলা শুরু করেছে। এখন নাকি এই রাস্তার অনেক উন্নতি হয়েছে, তবে 2012 সালে কিন্তু এতটা উন্নত ছিল না সেখানে। গাড়ি চলছে চলছে, হঠাৎ করে এই হাফিজউদ্দিন সাহেব একটা দৃশ্য দেখতে পান। এই একই দৃশ্য কিন্তু ওই লাশের সাথে থাকা ছোট ভাই দেখতে পেয়েছেন। দেখা যায় যে একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা আস্তে আস্তে খুব স্লো হেঁটে হেঁটে রাস্তা পার হচ্ছে। দূর থেকে গাড়ির আলোতে এই দুইজনকে দেখতে পেয়ে গাড়ির স্পিডটা স্লো করে দিয়েছেন। তখন এই যে ছোট ভাই বলছেন যে ভাই গাড়ি চালান, গাড়ি চালান, গাড়ি থামাবেন না, এগুলো গায়ের উপর দিয়ে চালিয়ে দেন। তখন এই হাফিজউদ্দিন সাহেব বলছেন, কি রে ভাই, কি কথা বলেন এগুলা, এই দুইজন বৃদ্ধ লোকের উপর দিয়ে আমি গাড়ি চালাই দেব, এটা তো হয় না। তখন ওই ছোট ভাই বলছেন যে না ভাই, আপনি যেটা দেখছেন সেটা ঠিক না, এরা বৃদ্ধ নয়, এরা আমাদেরকে মারার জন্য আসছে, চালান চালান।
এখন হয় কি যে হাফিজউদ্দিন সাহেব উনি এই বিষয়টা মেনে নিতে পারছিলেন না, এটা কিভাবে সম্ভব, এতক্ষণ যেটা হচ্ছিল কিন্তু আমি কিভাবে জলজান্ত দুটো মানুষের গায়ের উপর দিয়ে গাড়ি উঠাই দিই, আর এরপরে এখানে হই হট্টগোল বেঁধে যাবে, তখন তো পাবলিকে এসে গণপিটুনি দিয়ে মেরে ফেলবে, সব শেষ। উনি যেটা করেছেন সেটা হচ্ছে গাড়ি স্পিড কমিয়ে দিয়েছেন, কমাতে কমাতে একটা পর্যায়ে এসে উনি গাড়ি সম্পূর্ণরূপে বন্ধ করে দেন বলতে গাড়িটা দাঁড় করিয়ে ফেলেন। তখন কিন্তু ওই বৃদ্ধা রাস্তার মাঝখানটা পার করে ফেরে একটু এগিয়েছেন, মানে একদম রাস্তার মিডিলে এটাও বলা যাবে না, বাম পাশ থেকে ডান পাশে আসছিল, মিডিল পার হয়ে আরো একটু ডান পাশের দিকে চলে গিয়েছেন। আর তখন এই দুইজন থেমে যায়, রাস্তার পার হয় না, তখন গাড়ির দিকে ঘুরে এই দুইজন একসাথেই হেসে দেয়, একজন পুরুষ একজন মহিলা বৃদ্ধ। আর যখন হেসে দিয়েছে তখন আরো একটা দৃশ্য এই হাফিজউদ্দিন সাহেব এবং ওই ছোট ভাইও দেখতে পায়। তারা দেখতে পায় যে এই দুইজনের মুখে কোনো দাঁত নেই, আর যখন হেসে দিয়েছে মুখমণ্ডলটা স্বাভাবিকের তুলনায় বেশ বড়ই। আর যেহেতু গাড়ির সামনের লাইটগুলো জ্বলছিল, কেউ যদি মুখটা বড় করে হেসে দেয় তাহলে কিন্তু মুখের মধ্যে জিহবা এটা তো দেখা যাবে, কিন্তু না, মনে হচ্ছিল তাদের মুখের মধ্যে দাঁত তো নাই, আর মুখের মধ্যে গভীর নিকষ কালো অন্ধকার। হেসে দেওয়ার পরপরই তারা মনে হলো খুব দ্রুত রাস্তার ডান পাশ দিয়ে নেমে মাঠের মধ্যে চলে গিয়ে ভ্যানিশ হয়ে গেল। তখন ওই ছোট ভাই বলছে যে ভাই আপনাকে বললাম যে গাড়ি থামায়েন না, তারপর আপনি গাড়ি থামাইলেন, এখন দ্রুত গাড়ি চালান। তখন হাফিজউদ্দিন সাহেব যখন গাড়ি স্টার্ট আবার দেবেন, ইতিমধ্যে কি হয়েছে, স্টার্ট যে কখন বন্ধ হয়ে গেছে এটা কিন্তু হাফিজউদ্দিন সাহেব বুঝতে পারেন নাই, অথচ সামনের লাইট জ্বলছে, কিন্তু সামনে দুটো লাইট জ্বলছে কিন্তু স্টার্ট বন্ধ হয়ে গেছে। উনি আবার গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু গাড়ি আর স্টার্ট নেয় না। উনি বারবার চেষ্টা করছেন, দেখলেন ফুয়েল ঠিক আছে কিনা, মোবিল ঠিক আছে কিনা, অন্য কোনো সমস্যা হয়েছে কিনা। উনি গাড়ি থেকে নেমেও চেষ্টা করেছেন, কিন্তু দেখলেন সব ঠিক আছে, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। এদিকে সেই ছোট ভাই আরো বেশি করে দোয়া দুরুদ পড়া শুরু করে দেন, চিৎকার করে দোয়া দুরুদ পড়া শুরু করে দেন। একটা পর্যায়ে এসে গাড়ি স্টার্ট নেয়, গাড়ি চলতে থাকে। এদিকে মাঝে মাঝেই সেই ছোট ভাই ফোন করে জানছিলেন যে ওই বাইকে যারা আছেন, যারা আসছেন তারা কত দূর আছেন, বিশেষ করে ওই বাইকের পেছন দিকে যারা বসে আছে তাদের নাম্বারে ফোন দিয়েছে, কারণ যিনি গাড়ি চালাচ্ছেন উনি তার ফোন রিসিভ করতে পারবেন না। তো দেখা যাচ্ছে যে তারা একটু আগে বের হয়েছে, খুব যে বেশিটা পথ আগাতে পেরেছে বিষয়টা এরকমও না, কারণ তাদেরকেও তো বাড়ি থেকে বের হয়ে আসতে হবে। আর হঠাৎ করে ফোন দিয়েছে, সবার তো বাইক রেডিও না, আর একা কাউকে আসতে নিষেধ করেছেন, 4-5টা বাইক বা 5-6টা বাইক নিয়ে আসতে বলেছেন। এই জন্য তারা তো ওইভাবে ম্যানেজ করে বের হবে, একটু সময় ব্যাপার, এটা তো বোঝাই যায়। তো গাড়ি চলা শুরু করেছে আবার আল্লাহর রহমতে। তবে এবার আরো একটা সমস্যা দেখা দেয়। এবার হাফিজউদ্দিন সাহেব এবং এই যে লাশের সাথে থাকা ছোট ভাই, এরা দুইজনই ফিল করছে গাড়ি মনে হচ্ছে যে চলন্ত অবস্থায় 2-3 হাত উপরে উঠে যাচ্ছে, আবার ধরাম করে পড়ছে, আবার কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর 2-3 হাত উপরে উঠে যাচ্ছে, আবার ধরাম করে পড়ছে, এইরকম অবস্থা হচ্ছে, মানে শূন্যে উঠে যাচ্ছে আবার পড়ছে। এই দৃশ্য চলতে চলতেই আরো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে, সেটা হচ্ছে হঠাৎ করেই দেখা যায় ওই যে একটু আগে যেই দুই বৃদ্ধ, একজন বৃদ্ধা রাস্তা পার হলো, হাফিজউদ্দিন সাহেব দেখছে এই দুইজন শূন্যে ভেসে ভেসে কোত্থেকে এসে যেন গাড়ির দুই পাশে এসে পড়েছে, মানে একজন গাড়ির এই পাশে আর একজন গাড়ির ওই পাশে এসে টিকটিকির মতো এসে গাড়ি ধরে ফেলেছে, এবং মনে হচ্ছে এরা গাড়ির দুই পাশ ভেঙে ভেতরে ঢুকবে। বেশ কিছুক্ষণ চেষ্টা করলো, পারলো না। যখন উনি লুকিং গ্লাসে দেখতে পেলেন এরা টিকটিকির মতো বেয়ে বেয়ে গাড়ির পেছনে চলে আসছে, পেছনের যে ডালাটা থাকে আর কি, এই ডালাটা তারা খোলার চেষ্টা করছে। মূলত প্রথমে মাইক্রোবাসের এক পাশে একটা দরজা ছিল, সেটা খোলার চেষ্টা করেছে, আর ওই পাশটাতে দরজা ছিল না, এই জন্য সে খুলতে পারে নাই। কিন্তু পেছন দিকে আর একটা ডালা থাকে যেটা খোলা যায়, বিশেষ করে অ্যাম্বুলেন্স গুলোতে এটা থাকে, অন্য গাড়িতেও থাকে। তখন এই জিনিসটা খুলতে তারা সক্ষম হয়।
যখন এটা খুলেছে, খোলার সাথে সাথে এই দুইটা অবয়ব হিড় হিড় করে গাড়ির ভিতরে ঢুকে পড়েছে। আর তখনই এই যে লাশের সাথে থাকা ছোট ভাই, সে প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। এরপর তার কিছু মনে নাই। আর এমত অবস্থায় উনি দ্রুত গাড়ি হার্ড ব্রেক করে গাড়ির থেকে নেমে দিয়েছেন এক দৌড়। হঠাৎ করেই ওনার মাথায় প্রচন্ড এক আঘাত লাগে, কোনো ভারী কোনো কিছুর সাথে উনি ধাক্কা খেয়েছেন বলে মনে হয়। এরপরে ওনার আর কোনো সেন্স নাই। ওনার যখন সেন্স ফেরত আসে, তখন উনি দেখতে পান উনি একটি বাড়িতে শুয়ে আছেন, আর ওনার পাশে সেই ছোট ভাইটাও রয়েছে। ওই লাশের সাথে সাথে ছোট ভাই সেও রয়েছে, আশেপাশে অনেক লোকই রয়েছে। তখন উনি জিজ্ঞেস করেছেন যে আমি কিভাবে এখানে আসলাম। তখন ওই ছোট ভাই প্রথমে একটু রাগান্বিত কণ্ঠেই বলেন যে ভাই, আপনাকে কতবার করে বললাম আপনি গাড়ি থামায়েন না, আপনি ওখানে থামানোর কারণেই যে বিপদে আমরা পড়েছি, এই বিপদটা একটা অপূরণীয় ক্ষতি করেছে, আর আমাদের জীবন যে চলে যায় নাই, আল্লাহর কাছে এটাই শুকরিয়া। এরপর ওই ছোট ভাই বলতে থাকেন যে ওই ঘটনার পর যখন সেন্সলেস হয়ে ওনারা পড়ে গেছেন, বিশেষ করে একজন তো মাথায় আঘাত লেগে সেন্সলেস হয়ে গেছে, তার আগেই তো ছোট ভাই সেন্সলেস হয়ে গেছে। আবার হয়েছে কি, ওই যে বাইক নিয়ে যারা আসছিল, তারা যখন ওই পথ দিয়ে আগাতে আগাতে এসেছে, তখন দেখে যে দূরে একটা মাইক্রোবাস দেখা যাচ্ছে, কিন্তু মাইক্রোবাসের আগানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তখন ওনারা এগিয়ে যখন মাইক্রোবাসের কাছে আসছেন, দেখেন যে মাইক্রোবাসের ভেতরে ওই ছোট ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তাকে জ্ঞান ফেরানো হয় পানির ছিটা টিটা দিয়ে। ওই গাড়ির ভিতরে পানি ছিল, সেই পানির ছিটা দেওয়া হয়। এরপর ড্রাইভার সাহেবকে খোঁজা হয়। ড্রাইভার সাহেব কাছাকাছি ছিলেন, মূলত উনি ওই পা ফসকে পড়ে গিয়েছিলেন। পড়ে যাওয়ার পর ওই মাটিতে থাকা কোনো একটা ভারী জিনিসের সাথে ওনার মাথায় ধাক্কা লাগে। মূলত উনি দাঁড়ানো অবস্থায় ধাক্কা লেগেছে, বিষয়টা এরকম না। তো ওখান থেকে তাকে উদ্ধার করা হয়, মাথায় বেশ আঘাত পেয়েছিলেন। আর গাড়ির মধ্যে কোনো লাশ ছিল না। এখন লাশ নাই, লাশ কোথায় গেল? ওনারা তন্ন তন্ন করে খুঁজতে থাকেন লাশ কোথায় গেল। এদিকে হয় কি, যারা আসছেন বাইক নিয়ে, এদের মধ্যে একজন আবার গাড়ি চালাতে জানতেন। ড্রাইভার সাহেবকে গাড়িতে তোলা হয়, ছোট ভাইকেও তোলা হয়। তখন ওনারা গাড়ি আস্তে আস্তে আগাচ্ছেন এবং খোঁজার চেষ্টা করছেন কোথায় এই লাশটা নিয়ে যেতে পারে, লক্ষণ খুঁজছেন। মোটামুটি ওনারা 7 থেকে 8 কিলোমিটার খুব স্লো গাড়ি চালিয়েছেন। আর ওই যে বাইকে যারা আসছেন, ওনারাও তো পেছন পেছনে আসছেন, চিন্তা করছেন কোথায় যেতে পারে, কোথায় যেতে পারে। 7-8 কিলোমিটার দূরে একটা জায়গায়, দূর থেকে মনে হয়, কারণ ওনারা আবার ওই বাইক জায়গায় জায়গায় থামিয়ে বাইকের যে হেডলাইট রয়েছে, এই হেডলাইটের আলোটা ওই বাইকের সামনের যেই হ্যান্ডেলটা রয়েছে, এটা ঘুরিয়ে ঘুরিয়ে ধান ক্ষেত, আশেপাশে তো অনেক ধান ক্ষেত রয়েছে, সেখানে দেখার চেষ্টা করছেন। একটা জায়গায় মনে হলো, একটা জায়গায় ধান ক্ষেত বেশ এলোমেলো। তো ওই জায়গাতে ওনারা অনুসন্ধানের জন্য নেমে পড়েন। ওখানে গিয়েই লাশটা পাওয়া যায়। আর লাশটা যখন পাওয়া যায়, লাশের শরীরে কোনো কাপড় চোপড় ছিল না, তবে লাশের বুকের উপর বেশ বড় একটা গর্ত দেখা যাচ্ছিল, আর লাশের চোখ দুটো উপড়ানো ছিল। ওই অবস্থাতেই লাশ দুটো মানে লাশটা তোলা হয়, তারপরে বাড়িতে ফেরত আনা হয়, দ্রুত দাফন কাফন করা হয়। তবে যারা গোসল করাচ্ছিলেন তারা বলেছিলেন এই লাশের মধ্যে হৃৎপিণ্ডটা নাই, আর চোখ দুটোও নাই। লাশ দাফন কাফন করা হয়, আর এরপরে মূলত ওই যে ওনার জ্ঞান ট্যান ফিরেছে। তখন উনি বলেন যে আসলে ঘটনাটা কি। তখন ওই বাড়ির লোকজন, বিশেষ করে ছোট ভাই, বলেন যে এই যে যিনি, এই যে ব্যক্তি, ওনার ডাক নাম হচ্ছে শফিক। স্থানীয় ভাবে উনি শফিক ভিপি নামে পরিচিত ছিলেন। ভিপি বলতে যে ভাইস প্রেসিডেন্ট আর কি। তবে উনি কি কোনো কলেজের ভিপি ছিলেন না কি ছিলেন, কেন তাকে ভিপি বলা হয়, এই বিষয়ে অবশ্য এই যে যিনি ঘটনা রবি ভাইকে দিয়েছেন, লিমন ভাই, উনি বলতে পারেন নাই। তবে লোকালি তিনি শফিক ভিপি নামেই পরিচিত। তো এই যে শফিক ভিপি যিনি, উনি একজন কবিরাজের সহযোগী ছিলেন। এই কবিরাজ ওনার মৃত্যু 17 থেকে 18 দিন আগে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে তার বাড়িতে। তবে জানা যায় যে উনি কোনো এক সাধনা করতে গিয়ে বিপদে পড়ে মারা গিয়েছিলেন। কোনো প্যারানরমাল এন্টিটি তাকে নৃশংসভাবে হত্যা করেছে। মূলত এর পরেই এই শফিক ভিপি উনি খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। নিজের ঘরে নিরিবিলি ভাবে উনি থাকতে পছন্দ করা শুরু করেন, মানুষ থেকে কম মেশা শুরু করেন আর কি মানুষের সাথে।
খুব আতঙ্কগ্রস্ত হয়ে উনি পড়েন আর কি। আর কবিরাজ যে সমস্ত অপকর্মগুলো করতো উনি তার অন্যতম সহযোগী ছিলেন আর কি, উনি কাজগুলো এগিয়ে দিতেন। এখন ওনার উপর তো বিপদ আসতে পারে, এই জন্য উনি খুব নিরিবিলি জীবনযাপন করা শুরু করেন। এর মধ্যে একদিন রাতের বেলা এক চিৎকার শুনে এই শফিক বিবির ছোট ভাই, মানে এই যে লাশের সাথে আসা যে ছোট ভাই, উনি দরজা ভেঙে তার ভাইয়ের ঘরে ঢুকে দেখেন এক বিভৎস দৃশ্য। সেটা হচ্ছে এই শফিক বিবির হাতের যে অংশটা, এই অংশটা মানে পুরো কাঁধ থেকে আমাদের হাতের আঙ্গুল পর্যন্ত দুই হাতই মনে হচ্ছে যে এটা যেই দিকে আসলে ঘুরে থাকে, আমাদের বুক বরাবর ঘুরে থাকে, এটা পিঠ বরাবর ঘুরিয়ে দেয়া। পায়ের অবস্থাও একই রকম, মনে হচ্ছে হাড় ভেঙে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তার মাথাটাও উল্টো দিকে ঘুরিয়ে দেয়া। মাথাটা যদি উল্টো দিকে পুরো 180 ডিগ্রি উল্টো ঘোরানো থাকে তাহলে কিন্তু কোনো মানুষের বাঁচার সম্ভাবনা থাকে না। আর এখানেই সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার, সেটা হলো ওই শফিক বিবি তখনও জীবিত ছিলেন, কথা বলতে পারছিলেন না, চোখ দুটোতে আতঙ্কের ছাপ ছিল। ওই অবস্থাতেই তাকে দ্রুত উদ্ধার করে পাবনা সদর হসপিটালে নিয়ে যাওয়া হলে তারা বলেন যে এই লোকের শরীরে হাত দেয়া যাবে না, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে হাত দেয়া গেলেও তার ঘাড়ের অংশে কোনোভাবে হাত দেওয়া যাবে না, কারণ এটা অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কারণ ঘাড় যদি এভাবে ঘুরে যায় কারো বেঁচে থাকারই কথা না, কিন্তু উনি জীবিত আছেন। ভালো দক্ষ কোনো ডাক্তার এইটা খুব ভালো করে এমআরআই বা অন্যান্য যে সমস্ত টেস্ট রয়েছে সেগুলো করার পর তারা সিদ্ধান্ত নেবেন। আর এই লোক এখনো জীবিত আছে কিভাবে সেটাই হচ্ছে কথা। তখন দ্রুত ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেন, কারণ ঢাকা মেডিকেলে তাদের এই শফিক ভিবিরই এক শ্যালক চাকরি করতেন, তার সাথে যোগাযোগ করা হয়, ওই শফিক ভিবির আত্মীয় স্বজনরা যোগাযোগ করে, তো তার পরামর্শে দ্রুত নিয়ে আসা হয়। তো ইমার্জেন্সি বিভাগে তাকে রাখা হয়। এই ইমার্জেন্সি বিভাগেরই যে ওয়ার্ড বয়, এই ওয়ার্ড বয় হচ্ছে সেই ব্যক্তি, এই ব্যক্তি যখন লাশটাকে বুঝিয়ে দিচ্ছিলেন তখন এই হাফেজউদ্দিন যিনি ওস্তাদ আর কি ড্রাইভার, তাকে বলেছিলেন যে ভাই খুব সাবধান। হাফিজউদ্দিন সাহেব যখন ওখান থেকে একদিন বিশ্রাম নিয়ে গাড়ি নিয়ে আবার চলে আসেন, এই ওয়ার্ড বয়ের সাথে কথা বলেন। ওয়ার্ড বয় আরো ভয়ঙ্কর কিছু তথ্য জানায়। ওয়ার্ড বয় জানায় যে প্রথম দিন যখন এই লোকটাকে ইমার্জেন্সি বিভাগে রাখা হয়েছিল ওই দিন ইমার্জেন্সি বিভাগে রোগীর সংখ্যা ছিল কম, এই লোক ছাড়া আর মাত্র 2 জন ছিল। আর ঢাকা মেডিকেলের যে রুমগুলো, এই রুমগুলো তো অনেক পুরনো, জানালাগুলো কিন্তু কাঠের ফ্রেমের। তো এই ওয়ার্ড বয়ের সেই দিন রাতের বেলা ডিউটি ছিল। আর এই রোগীর তখনও কিন্তু এই যে ঘাড় ঘুরিয়ে দেওয়ার মতো অপারেশন তখনও কিন্তু করার সিদ্ধান্ত ডাক্তাররা নেন নাই, যেটা কিভাবে করা যায় তারাও এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন, কারণ ঘাড় সোজা করতে গেলেই তার মৃত্যুর সম্ভাবনা 100%ই বলা চলে। এখন কি করবেন? আর রোগীর অবস্থাও ভালো না, এক্সরে করে দেখা গেল শরীরের ভেতরকার অনেকগুলো হাড়ও ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এই রোগীর বাঁচার সম্ভাবনা খুব কম। তবে ওই রাত্রে ওই ওয়ার্ড বয় একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলেন, সেটা হচ্ছে যে উনি দেখলেন তখন তো ওই বিশেষ করে অনেক রাত্রে লাইট অনেকগুলোই বন্ধ করে দেওয়া হয়, আবছা আলো থাকে যেহেতু রোগীরা ঘুমাবেন, এই জন্য হঠাৎ করে উনি দেখলেন যে এই যে রোগী, এই রোগীর বেডের পাশে মনে হচ্ছে কোন একটা কালো অবয়ব বসে আছে, যার হাত পা বোঝা যাচ্ছে কিন্তু চেহারা টেহারা কোনোভাবে বোঝা যাচ্ছে না। আর এই কালো অবয়বটা কি করেছে, তার হাতটা এই রোগীর মানে এই যে শফিক ভিবি সাহেবের মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। উনি দ্রুত গিয়ে লাইটের সুইচ দিয়েছেন, যখনই সুইচ দিয়েছেন তখন উনি আর কাউকে দেখতে পান না। পাশের বেডে কিন্তু এই শফিক ভিবি সাহেবের যে ছোট ভাই সে শুয়েছিল, ওনাকে ডাক দেন, উনি ঘুমাচ্ছিলেন তখন। মানে কি হয়েছে বলে এই তো দেখলাম, তখন এই রোগীর কাছে গিয়ে দেখা যায় যে তার মুখ দিয়ে তাজা রক্ত বের হচ্ছে। তখন দ্রুত ডিউটি ডাক্তারকে ডাকা হয়, তিনি আসেন, কোনোভাবে রক্ত বন্ধ করান। তবে সকলেই বুঝতে পেরেছিলেন যে এই রোগী আর বাঁচবে না। এই রোগীর বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা তখন আসলে বুঝে উঠতে পারছিলেন না, কারণ এই ধরনের ক্রিটিক্যাল রোগীগুলো তো আসলে খুবই কম আসে, আর এই ধরনের রোগীগুলো এতক্ষণ সার্ভাইভও করে না। সাধারণত ঘাড় এভাবে ভেঙে গেলে কয়েক সেকেন্ডের মধ্যে মৃত্যু হয়,
সেখানে এই রোগী এরকম ভাবে বেঁচে আছেন, কয়েকদিন হয়ে গেছে। দ্বিতীয় দিন তারা সিদ্ধান্ত নেবেন, দ্বিতীয় দিনই নিতে পারেন নাই, কোনোভাবে ট্রিটমেন্ট দেয়া হচ্ছে আর কি, তখনও জীবিত আছেন, তবে কথা বলতে পারছেন না উনি। দ্বিতীয় দিন রাত্রেও ওই ওয়ার্ড বয়ের ডিউটি ছিল ওখানে। দ্বিতীয় দিন রাতের বেলা হঠাৎ করে ওই ওয়ার্ড বয় দেখতে পান যে ওয়াশরুমের যে করিডরটা রয়েছে, মানে উনি তখন অন্য সাইডে ছিলেন, তখনও ভেতরে ঢোকেন নাই, যখন একবার ঢুকেছেন তখন দেখেছেন যে রোগী সব ঠিকঠাক আছে, সবাই শুয়ে আছে রাতের বেলা, আর ওই ছোট ভাই সেও আরেকটা বিছানায় শুয়ে আছে। উনি তখন অন্য আরেকটা সাইডে গিয়েছেন, সেদিকে যখন ফিরছেন ওয়াশরুমের করিডোরের ওখানে উনি দেখেন যে কোনো একটা রোগী অন্য আর একটা লোকের উপর ভর করে ওয়াশরুমের দিকে এগিয়ে যাচ্ছে, আর যার উপর ভর করে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে কোনো কালো একটা অবয়বের মতো কিছু একটা। তো উনি কি করেছেন, ওনার কাছে সবসময় ছোট্ট একটা টর্চ লাইট থাকতো, এটা হয়তো যারা ওইভাবে ডিউটি করেন তাদের কাছে থাকে। উনি যখনই টর্চ লাইটটা ধরেছেন দেখেন যে ওই লোকের সাথে কিছুই নেই, আর সাথে সাথে ওই অবয়বটা পড়ে যায়। কাছে গিয়ে দেখতে পান এটা আর কেউ না, এটা হচ্ছে ওই যে শফিক ভিপি, যার ঘাটটা ঘোরানো। তখন উনি তো ডাকাডাকি শুরু করেন সবাইকে, সবাই চলে আসে, তখন তাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়। দেখেন যে ওনার ঘাড় কিন্তু ওই রকমই, কিন্তু উনি যখন দেখছেন তখন কিন্তু তার ঘাড়টা স্বাভাবিক মানুষের মতো ছিল। উনি তো অবাক হয়ে যান এটা কি হচ্ছে। মূলত ওই রাতটাই উনি সার্ভাইভ করেছিলেন, জীবিত ছিলেন। পরের দিন সন্ধ্যার পর উনি মারা যান। ওনার আসলে কোনো ট্রিটমেন্ট করার সুযোগ হয় নাই, কারণ ওনার ঘাড়ে হাত দেওয়ার মতো সুযোগ ছিল না। ওনার মৃত্যুর পরেই মূলত ওনার ঘাড়টা সোজা করা হয়েছিল। এরপরই যখন লাশটা পাবনার সাথিয়াতে নিয়ে যাওয়া হবে, তখন এই ওয়ার্ড বয় ওনার পরিচিত একজন অ্যাম্বুলেন্স চালককে ফোন করেছিলেন, যিনি হচ্ছেন এই হাফিজউদ্দিন সাহেব। তখন মূলত বলেছিলেন যে এই মানে সাবধানে নিয়ে যাবেন। ওই সময় এই বিষয়টা বলেন নাই, বললে আবার গাড়ি চালানোর সময় ভয় পেতে পারেন। আর লাশের সাথে থাকা তার ছোট ভাই উনি বলেছিলেন। তো ওয়ার্ড বয়ের কাছ থেকে এই বিষয়টা শোনার পর উনি বুঝতে পেরেছিলেন যে আসলে ব্যাপারটা এরকম হয়েছে কেন। মূলত ওইখানে থাকা অবস্থাতে উনি জানতে পেরেছিলেন যারা কবিরাজ টাইপের লোক, তো বা কবিরাজের যারা সহযোগী, তাদের মৃত্যুর পর হৃৎপিণ্ড, চোখ, এগুলো এই প্যারানর্মাল এন্টিটিগুলো বা পিশাচ শ্রেণীর জিনগুলো এরা নিয়ে যায়। নেয়ার পর তারা জাদুটোনা করে, জাদুবিদ্যা, তন্ত্রবিদ্যায় তারাও পারদর্শী হওয়ার চেষ্টা করে। তো এই জন্যই মূলত এই ঘটনাটি ঘটানো হয়েছিল। আর তাকেও এই কবিরাজের সহযোগী হওয়ার কারণে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, কারণ সেও এই অপকর্মের সহযোগী ছিল। তো এই ঘটনার পরেও কিন্তু এই হাফিজউদ্দিন সাহেব উনি অ্যাম্বুলেন্স চালিয়েছেন। ছোটখাটো অনেক ঘটনা তার সাথে ঘটেছে। যেমনটা হচ্ছে যে লাশ নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে লাশ গাড়ির পেছনে উঠে বসেছে। এরপর লাশের সাথে থাকা অন্যান্য আত্মীয় স্বজন চিৎকার চেঁচামেচি শুরু করেছে। তারপর গাড়ি ভারী হয়ে গেছে। এরকম অনেক ব্যাপার ওনার সাথে ঘটেছে। তবে উনি 2018 সালের শেষ দিকে এসে উনি অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দেন। 2019 সালের কোন একটা সময়ে এসে উনি কক্সবাজারে একটি বড় হোটেলে চাকরি নেন। ওই হোটেলে টুরিস্টদেরকে বহন করার জন্য বড় মাইক্রোবাস রয়েছে, বা কোস্টার যে ছোট ছোট মিনি বাসগুলো রয়েছে, এগুলো রয়েছে। উনি এখন সেগুলো চালান। মাঝে মাঝে কক্সবাজার এয়ারপোর্টে টুরিস্ট নামলে হোটেল কর্তৃপক্ষ তাদের সার্ভিসের মাধ্যমে তাদেরকে নিয়ে আসেন হোটেলে, এটা করেন। আবার ইনানি যে মেরিন ড্রাইভ রয়েছে এদিকে নিয়ে যান, মানে টুরিস্টদেরকে বহন করার কাজেই উনি এখন নিয়োজিত রয়েছেন। এই হাফিজউদ্দিন সাহেব উনি এখন আর অ্যাম্বুলেন্স চালান না। তো এটাই ছিল ঘটনা। আজ আমাদের এই গল্পটি পাঠিয়েছেন মোহাম্মদ মাহবুব ইসলাম। তিনি আমাদের ময়মনসিংহের একটি গ্রাম থেকে লিখে পাঠিয়েছেন। তিনি যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে যাচ্ছি। প্রিয় ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ মাহবুব ইসলাম। আমার বাসা হচ্ছে ময়মনসিংহ একটি গ্রামে। এই ঘটনাটি ঘটেছে আমার এক বন্ধু ফ্রেন্ডের সাথে। বিস্তারিতভাবে জেনেছি আমার বন্ধুর কাছ থেকে। আমার বন্ধুর নাম রফিক। রফিক যেভাবে আমাকে বলল ঠিক সেভাবে এই ঘটনাটি আপনার কাছে তুলে ধরার চেষ্টা করব।
তার আগে আমি আর কিছু কথা বলে নেই। আমি কোনো সময় কোনো প্ল্যাটফর্মে ঘটনা পাঠাইনি, তাই যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ঘটনা কিভাবে লিখতে হয় সেই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই, তাই আমি ঘটনাটা লিখে সেই ঘটনাটা সুন্দরভাবে একটা ওয়েবসাইট থেকে লাইন বাই লাইন ঠিক করে এনেছি। ঘটনাটা 100% সত্যি একটি ঘটনা। আশা করি আপনি প্রকাশ করবেন, আর ঘটনাটা যদি সিলেক্ট হয় তাহলে আমাকে ইমেল করে জানিয়ে দেবেন। আর যেহেতু প্রথমবার ঘটনা পাঠাচ্ছি, অনেক কিছু এলোমেলো হতে পারে, তার জন্য আমি আবারও দুঃখিত। ঘটনাটি আমি অনেক তাড়াতাড়ি লিখে পাঠালাম। আসলে এই ঘটনাটা আমি অনেক আগে থেকে লিখে রেখেছিলাম আপনাকে পাঠাবো বলে, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি, তাই আজকে পাঠিয়ে ফেললাম। আর রাতের ডায়েরি ইউটিউব চ্যানেলে যেদিন আমি আপনার প্রথম ভয়েস শুনি, সেদিনই ইউটিউব চ্যানেলটি আমার অনেক ফেভারিট একটি ইউটিউব চ্যানেল হয়ে যায়। যাই হোক, বেশি কথা না বলে আমার ঘটনায় চলে যাই। রাত তখন প্রায় 11টা। বিপ্লব অফিস থেকে ফিরেই ল্যাপটপ খুলে বসলো। সে অনলাইন গেম খেলতে ভালোবাসে, বিশেষ করে হরর এবং অ্যাডভেঞ্চার ধর্মী গেম। আজ সে একটি নতুন গেম ডাউনলোড করেছে। গেমের থিম ছিল শ্মশান এবং অদ্ভুত রহস্য, যা তার আগ্রহকে আরো বাড়িয়ে দিল। গেমটা শুরু করতে একটা রহস্যময় মিউজিক বাজতে লাগলো। স্ক্রিনে ভেসে উঠলো, তুমি কি সত্যি খেলা খেলতে চাও? বিপ্লব হালকা হাসি দিল। দেখি তো কি আছে। গেমের প্রথম লেভেলেই একটা পুরনো শ্মশানের দৃশ্য। পুরনো অশান্ত বাতাস, অন্ধকার গাছপালা, দূর থেকে মন্দিরের ঘণ্টাধ্বনি শোনা যাচ্ছে। সবকিছুতে এক অদ্ভুত শীতল অনুভূতি। বিপ্লব যত খেলতে থাকে ততই মনে হয় গেমের এই ভৌতিক উপাদানগুলো যেন বাস্তবের মতো। এমনকি মাঝে মাঝে গেমের চরিত্রের চোখের দিকে তাকালে অনুভব হতো যেন তারা তাকে একটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এতক্ষণ ধরে খেলতে খেলতে হঠাৎ ফোনটা বেজে উঠল। অপরিচিত নম্বর। বিপ্লব একটু বিরক্ত হয়ে ফোন ধরলো। হ্যালো। ফোনের ওপাশ থেকে একটা গা শিউরে ওঠা শীতল কণ্ঠ ভেসে এলো। তুমি বিপ্লব? বিপ্লব একটু বিরক্ত হলো। কে বলছেন? আমি রোমান। তুমি আমাকে হয়তো চেনো না, কিন্তু আমি তোমার সাহায্য চাই। এটা শুধু আমার জন্য নয়, পুরো গ্রামের জন্য জরুরি। কি সমস্যা? আমি কালো বিদ্যার একটা ভুল করেছিলাম, এখন আমি এর শিকার। যদি আমাকে সাহায্য না করো তাহলে খুব শিগগিরই একটা অভিশাপ ছড়িয়ে পড়বে। বিপ্লব অবাক হয়ে ভাবলো, রোমান নামটা চেনা লাগছে। হ্যাঁ, সে নামটা আগে শুনেছে। রোমান একজন গোপন গবেষক, যিনি ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করতেন, কিন্তু কয়েক মাস ধরে তার কোনো খবর নেই। তুমি এখন কোথায়? এটা জানতে চাইলেই তো সমস্যা শুরু হবে বিপ্লব। তবে তুমি যদি সত্যি জানতে চাও, রাত 12টায় গ্রামের বাইরে পুরনো শ্মশানে এসো। আমি তোমার অপেক্ষায় থাকবো। ফোনটা কেটে গেল। বিপ্লব একটু অস্বস্তি বোধ করলো। কাকতালীয় ভাবে সে যে গেমটা খেলছিল সেটার প্রথম লেভেলেও পুরনো শ্মশান ছিল। সবই কি কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কিছু আছে? বিপ্লব ভাবতে লাগলো। রাত 12টা নাগাদ বিপ্লব শ্মশানে পৌঁছালো। জায়গাটা একেবারে নির্জন, চারপাশে কোনো প্রাণী নেই, কিছুতেই কোনো শব্দ শোনা যাচ্ছে না। বাতাস ভারী, যেন কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে চলেছে। শ্মশানটির এক কোণে বড় বড় পুরনো গাছ দাঁড়িয়ে তাদের শাখা প্রশাখা যেন আকাশের দিকে তোলপাড় করছে। এমন অন্ধকার এক জায়গায় সে কখনো আসেনি। একদিকে বাতাসের সাথে সাথে গাছের পাতা ও শাখাগুলি যেন বিচ্ছিন্নভাবে নড়ছিল, যেন তাদের মধ্যে কোনো অদৃশ্য শক্তি প্রবাহিত হচ্ছে। তার সামনের মাটির উপর চক দিয়ে আঁকা একটা বৃত্তাকার চিহ্ন দেখা গেল। তার চারপাশে ছাই ছড়িয়ে আছে। এটা দেখে বিপ্লবের হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। পেছনে ফিরে তাকাতে এক অদ্ভুত অনুভূতি তার অন্তরে জন্ম নিল। তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। ঠিক তখনই কুয়াশার মধ্যে একটা ছায়া ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। তুমি ঠিক সময়ে এসেছো। ধীরে ধীরে ছায়াটা স্পষ্ট হয়ে উঠল এবং বিপ্লব বুঝতে পারলো এটা রোমান। তবে সে আগের রোমান নেই। তার শরীরের চামড়া যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখ দুটো গাঢ় কালো, মনে হচ্ছে তার আত্মা কোথাও হারিয়ে গেছে। তুমি এত বদলে গেছো রোমান। রোমান তখন নিজের অদ্ভুত হাসি দিল, যা যেন শুনে বিপ্লবের শির দ্বারা দিয়ে শীতল হাওয়া বয়ে গেল। আমি আর আগের রোমান নেই। আমি এমন একটা ভুল করেছি যা আমাকে কেবল ধ্বংসের পথে নিয়ে গেছে, কিন্তু এখনো সময় আছে। হয় তুমি আমাকে সাহায্য করবে, নয়তো এই অভিশাপ ছড়িয়ে পড়বে পুরো গ্রামে। কি ঘটেছে রোমান? তুমি তো অনেকদিন থেকে গায়েব। তুমি যা ভাবছো তা নয়। আমি ভুল এক মন্ত্র পড়ে ফেলেছিলাম, যেটি আমার আত্মাকে ত্যাগ করতে বাধ্য করলো। আর এখন আমি নিজের মতো আর থাকতে পারছি না। আমার শরীরটা এখনো আছে, কিন্তু আত্মা কোথাও হারিয়ে গেছে। তুমি যদি আমাকে সাহায্য করতে না চাও, তবে এই অভিশাপ গ্রাম জুড়ে ছড়িয়ে পড়বে, আর কেউ রক্ষা পাবে না। বিপ্লব শ্বাস টানলো। মানে আমি আর আমি নেই বিপ্লব। আমি এখন কিছু একটা অন্যরকম,
একটা দানবীয় অস্তিত্ব। বিপ্লব কিছুটা বিভ্রান্ত হলো। অর্থাৎ তুমি যদি আমাকে শেষ করতে চাও তবে আমাকে মারতে হবে, কিন্তু সেটা এত সহজ না। এই অভিশাপ আমাকে রক্ষা করছে। যদি আমাকে শেষ করতে চাও তোমাকেও মন্ত্রের অংশ হতে হবে। বিপ্লব কিছুটা সাহস নিয়ে বলল, আমি প্রস্তুত। আমি যা করতে হবে তা করব। রোমান তার পুঁথিটা খোলার পর মন্ত্র পড়তে শুরু করলো। বিপ্লব পাশে দাঁড়িয়ে সেই মন্ত্র অনুসরণ করতে লাগলো, কিন্তু তার মনে এক ভয়ানক শঙ্কা ছিল। বাতাস আরো ভারী হয়ে উঠছিল। চারপাশের গাছগুলি যেন কাঁপছে, শাখা প্রশাখাগুলি বাঁকা হয়ে গিয়েছিল। মাটির নিচে অদ্ভুত শব্দ আসছিল, যেন কিছু ভয়ের তলানি খুলে যাচ্ছে। তারা মন্ত্রটি পড়তেই রোমান তার চোখ বন্ধ করে শ্বাস টানল। তারপর সারা পৃথিবী যেন থমকে গেল। সমস্ত বাতাস স্তব্ধ হয়ে গেল। পৃথিবী গভীর নীরবতায় ঢেকে গেল। এই মুহূর্তে বিপ্লব বুঝতে পারল সে যে পথে চলছেন তা একেবারে বিপজ্জনক। হঠাৎ এক ভয়ানক শক্তি রোমানের শরীর থেকে বেরিয়ে এলো। কালো ধোঁয়া তার শরীর থেকে উঠে বাতাসে মিশে যাচ্ছিল। রোমানের শরীর তীব্রভাবে কেঁপে উঠছিল এবং তার চোখের মধ্যে এক পাগল অগ্নিশক্তি ফুটে উঠছিল। বিপ্লবের মনে ভয় জেগে উঠল। কি হচ্ছে রোমান? সে চিৎকার করে বলল। রোমান তার চোখ খুলে বিপ্লবের দিকে তাকালো। তার চোখের মধ্যে ভয়ানক অন্ধকার প্রবাহিত হচ্ছিল, যেন পৃথিবীটা একে একে তলিয়ে যাচ্ছে। তুমি যদি সঠিকভাবে মন্ত্র শেষ না করো, রোমান জড়িয়ে গেল, তবে পৃথিবী, তুমি জানো না কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। বিপ্লব দ্রুত মন্ত্রটি সম্পূর্ণ করতে শুরু করলো। তার মুখের উপর ঘাম জমছিল, হাতটা কাঁপছিল, কিন্তু সে জানতো সে যদি এক মুহূর্তের জন্য ভুল করে তাহলে পুরো গ্রাম, এমনকি পুরো পৃথিবী বিপদে পড়বে। রোমান আকাশের দিকে তাকিয়ে চিৎকার করলো, আমাকে সাহায্য করো বিপ্লব, আমাকে মুক্তি দাও। এক মুহূর্তের জন্য বিপ্লব বুঝতে পারলো যে রোমান সত্যি ভয়ানক অভিশাপের মধ্যে আটকে পড়েছে এবং তাকে মুক্তি দেওয়ার জন্য সে মন্ত্রের শেষ অংশটি উচ্চারণ করতে যাচ্ছে। বিপ্লব একেবারে শেষ পর্যন্ত মন্ত্রটি শেষ করতেই আকাশটা ঝলকানি দিয়ে উঠল। চারপাশে এক অদ্ভুত শক্তি ঢেউয়ের মতো প্রবাহিত হচ্ছিল। রোমান চিৎকার করে উঠল এবং তখনই তার শরীর থেকে সেই কালো ধোঁয়া পুরোপুরি উঠে গেল। তারপর সবকিছু এক সেকেন্ডে স্থির হয়ে গেল। বিপ্লব নিঃশ্বাস ফেলল এবং রোমান তার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু সে আর সেই ভয়ানক দানবীয় সত্তা ছিল না। তার শরীর আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল, চোখে কোনো অন্ধকার ছিল না। তুমি আমাকে মুক্তি দিলে বিপ্লব, রোমান বলল, তার কণ্ঠে প্রশান্তি ছিল। এই অভিশাপ থেকে মুক্তি পেলাম। বিপ্লব হালকা হাসি দিয়ে বলল, তবে এখনো তোমার কাছে কৃতজ্ঞ। তুমি এক অভিশপ্ত পথে যাচ্ছিলে আর আমি তোমাকে রক্ষা করতে পেরেছি। রোমান ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বিপ্লবের হাতে একটা পুরনো বই ধরিয়ে দিল। এটা তোমার জন্য বিপ্লব। ভবিষ্যতে যদি আবার এমন কিছু ঘটে তাহলে তুমি জানবে কি করতে হবে। বিপ্লব বইটা নিয়ে রোমানের দিকে তাকালো। তার চোখের কৃতজ্ঞতা এবং এক ধরনের শান্তি ছিল। এবার তুমি চলে যাও, তোমার জীবনে আর কোনো অভিশাপ থাকবে না। রোমান তখন একটু হাসলো, তারপর ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। বিপ্লব শ্মশান থেকে বেরিয়ে আসলো এবং তার মনে মনে জানতো আজ রাতের সেই ভয়াবহ অভিজ্ঞতা তাকে কখনো ভুলতে পারবে না, এবং একদিন হয়তো তার জীবনে আবারও এমন অন্ধকার এক যাত্রা শুরু হবে। এটাই ছিল ভাইয়ের পাঠানো ঘটনা। পরের ঘটনায় চলে যাচ্ছি। আমি আব্দুল মজিদ, আমার বাসা সিলেটে। এলাকার নাম লাল দরগা। আমাদের এলাকায় অনেক মাজার শরীফ আছে। প্রতি বছর দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এই মাজার শরীফ পরিদর্শন করার জন্য। তো মূল ঘটনায় আসি। আমার কাকার নাম ওয়াজেদ। সে ছোটবেলা থেকে অনেক সুন্দর, যা চোখে পড়ার মতো। লেখাপড়া ছেড়ে অল্প বয়সে আমার আব্বুর সাথে কাজে লেগে যায়। যখন বিয়ের বয়স হলো তখন মেয়েদের বাসা থেকে বিয়ের জন্য প্রস্তাব আসতো ওনার জন্য, কিন্তু আমার দাদি তখন বিয়ে করাতে চাইতেন না। আমার কাকার অনেক মেয়েদের সাথে সম্পর্ক ছিল, এমনকি একটি মেয়েকে একদিন সে আমাদের বাসায় এনেছিল। মেয়েটিও দেখতে অনেক সুন্দর ছিল, পা পর্যন্ত লম্বা চুল, কিন্তু খাটো ছিল। আমার আম্মু তাকে আপ্যায়ন করে বাসায় পাঠিয়ে দেন। হঠাৎ কাকার বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যায় আর কাকা বিদেশে চলে যায়, কিন্তু কাকা সেখানে 15 দিনও থাকতে পারেনি। তার শারীরিক অবস্থা এতই খারাপ হয়ে পড়ে যে কাকার মালিক তাকে দেশে পাঠিয়ে দেয়। তো রওনা হয়ে আবার কল দিল। আমরা এয়ারপোর্টে অপেক্ষা করছিলাম। হঠাৎ শুনলাম কাকা প্লেনের মধ্যে বেশ অসুস্থ হয়ে গেছেন। আমরা কাকাকে নিয়ে সোজা হাসপাতালে যাই। সেখানে ডাক্তার কাকাকে দেখে ভয় পেয়ে যান। ডাক্তার যখনই ইনজেকশন দিলেন তখনই কাকা চোখ বড় বড় করে গর্জন শুরু করে। একটা সময় কাকা বেড থেকে হাওয়ায় ভাসতে থাকে। সবার চোখ তো কপালে। আমরা সবাই ভীষণ ভয় পেয়ে যাই। ডাক্তার তখন বলেন, ওনাকে এখান থেকে নিয়ে যান, ভালো কোনো কবিরাজ দেখান।
তারপর আমরা কাকাকে বাসায় নিয়ে আসি। তাকে কোনোভাবেই সামলানো যাচ্ছিল না। একের পর এক কবিরাজ আনা হয়। তারা 60,000, 70,000, 1 লাখ টাকা করে বাজেট করে ঝাড়ফুঁক করতেন, কিন্তু কাকার কোনো উন্নতি হচ্ছিল না। কাকার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। কাকা মেয়েদের মতো আচরণ করত, ফুপির লিপস্টিক নিয়ে ঠোঁটে দিত, মেয়েদের কণ্ঠে কথা বলতো, আর বারবার মিষ্টি খেতে চাইতো। আব্বু 10 কেজি 7 কেজি করে মিষ্টি এনে দিতেন। কাকা চোখের পলকে সব মিষ্টি একসাথে খেয়ে ফেলতো। আমরা ভীষণ ভয় পেতাম এসব দেখে। রাতে সুযোগ পেলেই কাকা দৌড় দিত, আব্বুরা গিয়ে আবার ধরে আনতেন। এভাবে দিন দিন কাকার অবস্থা খুবই খারাপ হতে থাকে। অধিক সৌন্দর্যের বিশাল দেহের মানুষটার চোখের নিচে কালি পড়ে শুকিয়ে কাঠ হয়ে যায়। সবাই বলতো কাকা নাকি পাগল হয়ে গেছে। এরপর আমাদের পাশের এলাকার এক হিন্দু মেম্বার কাকাকে দেখতে আসেন। তিনি বলেন, আমি ওরা সুস্থ করতে পারবো, আমার 20,000 টাকা লাগবে, 21 গজ লাল কাপড়, 21 কেজি মিষ্টি আর একটি লাল মোরগ লাগবে। বলা বাহুল্য, তিনি আল্লাহকে বিশ্বাস করেন, কোরআন শরীফও অনেকবার খতম দিয়েছেন এবং অনেকগুলো সূরা জানেন, যা অনেক মুসলিমও জানে না। তো আমার আব্বু রাজি হয়ে যান। ওই দিন তিনি হালকা ঝাড়ফুঁক করে বাসায় চলে যান, পরের দিন আসবেন বলে। কিন্তু পরের দিন আর তিনি আসেন না। এরপর আব্বু তার বাসায় যান। উনি সরাসরি না বলে দেন, তিনি এই কাজ করবেন না। না বলার কারণ জানতে চাইলে কিছুই বলেন না, এমনকি অ্যাডভান্স দেয়া টাকাও ফেরত দিয়ে দেন। এরপর আমার দাদি ওনার কাছে গিয়ে অনেক কান্নাকাটি করে হাতে পায়ে ধরে রাজি করান। তখন উনি বলেন, কাকাকে বদ জিনেরা ধরেছে। এই জিনগুলো খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর। তারা আমাকে হুমকি দিয়েছে যাতে আমি কাকার চিকিৎসা না করি। জানা যায় কাকার উপর অনেকগুলো হিন্দু জিনের আসর, সব হিন্দু জিন। আর এই জিনগুলো চালান করেছিল কাকার প্রেমিকা, যাকে সে একদিন আমাদের বাসায় এনেছিল। সেই মেয়ের মা ছিলেন জিন মাতারি। তার কাছে পালিত অনেক বদ জিন ছিল। ওই মেয়েটি জানতে পেরে যায় কাকার একাধিক প্রেমিকা আছে, কাকা তাকে ঠকাচ্ছে। রাগের বশে সে কাকার উপর বদ জিন চালান করে। কাকার ঘরের বিভিন্ন জায়গায়, এমনকি বালিশের কভারেও তাবিজ রেখে যায়। এর ফলে কাকার এই অবস্থা হয়। দীর্ঘ 1.5 মাস কাকার চিকিৎসা চলে। কাকা আস্তে আস্তে সুস্থ হতে থাকে, কিন্তু শর্ত ছিল কাকাকে 5 দিনের মধ্যে বিয়ে করাতে হবে। মেয়ে খোঁজা শুরু হয়, কিন্তু কেউই মেয়ে দিতে রাজি হয় না। সবাই বলে কাকা পাগল হয়ে গেছে। হঠাৎ সেই প্রেমিকা এসে বলে, আমি তাকে বিয়ে করতে চাই। কিন্তু আব্বু দাদি রাজি হন না, কারণ সে মেয়ে বিয়ের আগেই এত কিছু করেছে। বিয়ের পর কালো জাদু করবে না তার গ্যারান্টি নেই। অবশেষে আরেক মেয়ে, যার পরিবার আগে বিয়ের প্রস্তাব দিয়েছিল, সবার বিরোধিতা সত্ত্বেও কাকাকে বিয়ে করে। বাসর রাতে জিনগুলো অনেক অত্যাচার করে, তবে পরের দিন কবিরাজের অশেষ কৃপায় আর আল্লাহর রহমতে কাকা সুস্থ হয়ে ওঠে। উল্লেখ্য, কবিরাজ কাকাকে সারা জীবনের জন্য কিছু নিয়ম দেন, সেগুলো না মানলে আবার সেই বদ জিনের আক্রমণ করবে। কবিরাজ শেষ দিন আমাদের পাওনা টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ওই বদ জিনেরা সমস্যার সৃষ্টি করে। তিনি পাথরে হোঁচট খেয়ে পড়ে যান, মাথায় প্রচন্ড আঘাত পায়। প্রায় 7 দিন হাসপাতালে ছিলেন তিনি। তখন কাকা তার কাছে গিয়েছিল, তারপরে সে মারা যায়। পরের ঘটনায় চলে যাচ্ছি। আমি যে ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তা আজ থেকে 3 বছর আগের। আমি তখন সবেমাত্র স্কুল ছেড়ে মাদ্রাসায় ভর্তি হয়েছি। মাদ্রাসাটা ছিল যশোর জেলার মনিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামে। মাদ্রাসায় ভর্তি হবার পর একটা সমস্যার সম্মুখীন হতে হয়। আমার লজিং বাড়ি মাদ্রাসার ছাত্রদের যে বাড়িতে খাবারের ব্যবস্থা করা হয় ঠিক হচ্ছিল না। অবশেষে ঠিক হলো, তাও সেটা মাদ্রাসা থেকে 2 কিলোমিটার দূরে। লজিং বাড়িটা ছিল লোকালয় থেকে একটু দূরে। মাদ্রাসা থেকে 5 মিনিট হাঁটার পর আর কোনো বাসা বাড়ি সেখানে দেখা যেত না। রাস্তার এক পাশে জঙ্গল টাইপের, আর অন্য পাশে বাঁশবাগান। সব মিলিয়ে ভুতুরে একটা পরিবেশ তৈরি হয়ে আছে সেখানে। দিনের বেলায়ও সেখান দিয়ে যেতে গা ছমছম করে। আর এই জায়গাটা পেরিয়ে সামনে ফাঁকা মাঠ। মাঠ থেকে যদি কেউ গলা ফাটিয়ে চিৎকার করে তাহলেও কেউ শুনতে পাবে না। এই মাঠ নিয়ে অনেকের মুখে অনেক কথা শোনা যায়। অনেকে এখানে অস্বাভাবিক কিছু দেখেছেন। যাই হোক, মূল ঘটনায় চলে আসি। 3 বেলা আমাকে খাবার এনে খেতে হতো। সকালে আর দুপুরে আমি একাই যেতাম খাবার আনতে, আর রাতের বেলা খাবার আনার সময় আমার সাথে ইমরান ভাই যেতেন। প্রতিদিনকার মতো আমি আর ইমরান ভাই 7:30 রওনা দিলাম লজিং বাড়ির দিকে। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম। যাওয়ার সময় সবকিছু স্বাভাবিক ছিল। আমরা মাঠ পেরিয়ে সিলিং রাস্তায় উঠলাম। তারপর ইমরান ভাই আমাকে বললেন, সাদিক, তুমি যাও, খানা নিয়ে আসো, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। আমি যথারীতি লজিং বাড়ি থেকে খাবার নিয়ে রাস্তায় আসলাম। দেখলাম ইমরান ভাই দাঁড়িয়ে আছেন। আমি বললাম, ভাইয়া তাড়াতাড়ি চলেন, আজকে এমনিতেই দেরি হয়ে গেছে। দুজন চলতে শুরু করলাম। আমি খুব পচা একটা স্মল পাচ্ছিলাম। মনে হচ্ছিল আশপাশে কোনো প্রাণী মরে পচে গেছে। খেয়াল করলাম ইমরান ভাই আমার থেকে বেশ খানিকটা দূরত্ব রেখে চলছেন, আর উনি তেমন একটা কথা বলছেন না। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিতেই ভূত দেখার মতো চমকে উঠলাম। কলটা আর কেউ না, ইমরান ভাই করেছেন। কিন্তু আমি দেখলাম ওনার হাতে কোনো ফোন নেই। উনি যদি আমাকে কল না করেন তাহলে আমাকে কে কল করলো? আমি ঘামতে শুরু করলাম। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে কেউ একজন বলে উঠলো, কি ব্যাপার সাদিক, কই তুমি? কখন থেকে আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। কথাটা শোনার সাথে সাথে
আমি থমকে দাঁড়ালাম। ইমরান ভাই যদি রাস্তায় আমার জন্য অপেক্ষা করছেন, তাহলে আমি এতটা পথ যার সাথে আসলাম উনি কে? ইমরান ভাইয়ের দিকে তাকাতে দেখলাম উনি দৌড়ে দাঁড়িয়ে খুব ভয়ানক ভাবে হাসছেন। আমি আর ঠিক থাকতে পারলাম না, জ্ঞান হারালাম। পরের দিন সকালে আমার জ্ঞান ফিরলো, নিজেকে অফিস রুমে আবিষ্কার করলাম। মাদ্রাসার প্রিন্সিপাল সহ কিছু শিক্ষক আমার শিওরে দাঁড়িয়ে আছেন। বড় হুজুর আমাকে জিজ্ঞাসা করলো কাল রাতে আমার সাথে কি ঘটেছিল। আমি সমস্ত ঘটনা তাদের খুলে বললাম। হুজুর কিছু সূরা কালাম পড়ে আমার শরীর বন্ধ করে দিলেন, বললেন ভয় পেও না, ওটা একটা খারাপ জিন ছিল, সমস্যা নেই, তুমি একটু সাবধানে থেকো। ঘটনাটি এখানে শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু আমার জন্য যে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে সেটা ঘুণাক্ষরেও টের পাইনি। বেশ কিছুদিন আর কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। শুক্রবার রাতে আমরা 3 জন ওমর ফারুক ভাইয়ের মসজিদে গেছিলাম। উনি ওখানে ইমামতি করতেন। মসজিদটা আমার লজিং বাড়ি থেকে 5 মিনিটের দূরত্বে ছিল। মাদ্রাসায় ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। আমরা 4 জন গল্প করতে করতে সেই ভুতুরে মাঠটা অতিক্রম করলাম। হঠাৎ রাহেন ভাই থমকে দাঁড়ালো, বলল তোমরা কি কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ? আমরা কান পাতলাম। হ্যাঁ, আমরাও শুনতে পেলাম। মানুষ মারা গেলে মরা বাড়িতে যেমন কান্নাকাটি হয়, ঠিক তেমন ভাবে কেউ কান্না করছে। ওমর ভাই বললেন, কে কে কান্না করছে এত রাতে? কোনো উত্তর এলো না, তাই আমরা আবার হাঁটতে লাগলাম। হঠাৎ আমাদের সামনে থাকা গাছের উপর থেকে একটা মহিলা লাফ দিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। চাঁদের ঝাপসা আলোতে দেখতে পেলাম মহিলাটি লাল শাড়ি পরে আছে, চুলগুলো এলোমেলো, খুব ভয়ঙ্কর ভাবে আমাদের দিকে তাকিয়ে হাসছে। এটা দেখে আমরা 4 জন প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমরা উল্টো দিকে দৌড় দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমাদের পা সেখান থেকে একটু মুভ করছিল না। মহিলাটি আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো, কিন্তু ওরা 3 জন হাফেজে কোরআন ছিল, আর আমার শরীর কিছুদিন আগেই বন্ধ করে দিয়েছিল, তাই মহিলাটি আমাদের কাছে আসতে পারছিল না। আমার হাতে লজিং বাড়ি থেকে খাবারের জন্য একটা স্টিলের বাটি ছিল। ওমর ভাই খুব সাহসী ছিলেন। উনি আমার হাত থেকে বাটিটা নিয়ে আয়াতুল কুরসি পড়ে সমস্ত শক্তি দিয়ে স্টিলের বাটিটা ওই মহিলাটির দিকে ছুড়ে মারলেন। মহিলাটি চিৎকার করতে করতে বলল, কাজটা ঠিক করলি না, আজ না হয় বেঁচে গেলি, পরের বার আর বাঁচবি না। কথা বলে মহিলাটি ভ্যানিশ হয়ে গেল। এদিকে আমরা প্রাণপণে দৌড়াতে লাগলাম। মাদ্রাসার সামনে এসে আমি জ্ঞান হারালাম। 2 দিন পর আমার জ্ঞান ফিরলো। আমি নিজেকে আমার বাসায় পেলাম। এরপর অনেক হুজুর দেখানোর পর আল্লাহর রহমতে এখন আমি ভালো আছি, তবে এই মাদ্রাসায় ফিরে যাইনি। পরের ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছিল আমার ছোট মামার সাথে আজ থেকে প্রায় 47-48 বছর আগে, যখন তার বয়স 13-14 বছর। তখন ছিল বৈশাখ মাস। প্রায় প্রতিদিনই ঝড় বৃষ্টি হতো, আর ঝড়ের দিনে গ্রামের ছোট ছেলে মেয়েদের পছন্দের কাজ হচ্ছে আম কুড়ানো। আমার মামাও তার ব্যতিক্রম ছিলেন না। তিনি তার বন্ধুদের সাথে প্রায় প্রতিদিনই ঝড়ের পর আম কুড়াতে যেতেন। এমনই এক বৈশাখের দুপুরে প্রচন্ড ঝড় হচ্ছিল। মামা বারান্দায় রাখা চৌকির ওপর শুয়েছিলেন। বিকেলের দিকে ঝড় থেমে যায়, তবে তখনও বিদ্যুৎ চমকাচ্ছিল আর বৃষ্টি হচ্ছিল। এমন সময় মামা দেখেন তার এক বন্ধু এসেছে বস্তা নিয়ে আম কুড়াতে যাওয়ার জন্য। মামাও তার বন্ধুকে দেখে একটা বস্তা নিয়ে বেরিয়ে পড়েন আম কুড়াতে। বাড়ি থেকে আম বাগানে যেতে প্রায় 10-15 মিনিট সময় লাগে। এই সময় মামা তার বন্ধুর সাথে অনেক কথা বলে, কিন্তু মামা কথা বললেও তার বন্ধু তার একটা কথারও উত্তর দেয় না। চুপচাপ মামার থেকে প্রায় 3 হাত দূরত্ব বজায় রেখে হাঁটতে থাকে। একটা সময় তারা বাগানে পৌঁছে যায় আর আম কুড়ানো শুরু করে। ততক্ষণে চারদিকে অন্ধকার নেমে এসেছে। মাঝে মাঝে যখন বিদ্যুৎ চমকায়, তখন সেই আলোতে দেখে দেখে মামা আম কুড়াচ্ছিল। বেশ কিছুক্ষণ পরে মামা খেয়াল করেন তার বন্ধু তার সাথে সাথে তাল মিলিয়ে কুড়াচ্ছে ঠিক হয়, তবে সে আম না কুড়িয়ে আমের বদলে শক্ত মাটির ঢিল আর পাথর কুড়াচ্ছে। মামা তখন তাকে জিজ্ঞেস করে সে আম না কুড়িয়ে পাথর মাটি কেন কুড়াচ্ছে। তখন তার বন্ধু কুড়ানো বন্ধ করে দেয় আর মামার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। মামা এই সময় তার দিকে এগিয়ে যেতে শুরু করলে সে হঠাৎ একটা ঢিল ছুঁড়ে মারে মামার দিকে। ঢিল লেগে মামার কপাল একটু কেটে যায় আর মামা প্রচন্ড ভয় পেয়ে দৌড়ানো শুরু করে। এক দৌড়ে বাড়িতে চলে আসে, তারপর জ্ঞান হারায়। তার জ্ঞান ফিরে পরের দিন সকালে। আমার মুখে সমস্ত ঘটনা শুনে নানা যায় তার সেই বন্ধুর বাড়িতে। গিয়ে দেখেন তার বন্ধুর 2 দিন থেকে প্রচন্ড জ্বর। 2 দিন যাবৎ সে বিছানায় পড়া, আর সে গতকাল বাসা থেকে আম কুড়াতে বের হয়নি। এসব দেখে নানা প্রচন্ড অবাক হয়ে যান। তাহলে মামাকে কে আম কুড়াতে নিয়ে গিয়েছিল, আর কে বা তার মাথায় ঢিল ছড়েছিল? পরের ঘটনায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি। এটা ভৌতিক না, কিন্তু কিছুটা আশ্চর্যজনক। আমার লেখার অভ্যাস নেই, ভুল ত্রুটির জন্য অগ্রিম ক্ষমা প্রার্থী। ঘটনায় আসা যাক। পবিত্র রমজান মাস শুরু হওয়ার প্রথম দিন থেকেই আমি আমার এলাকার মসজিদে 20 রাকাত তারাবি দাঁড়িয়ে আদায় করে আসছি। আলহামদুলিল্লাহ, যথাসম্ভব আমার চেষ্টা থাকে যেন আমি প্রথম দিকের কাতারে দাঁড়িয়ে ইমাম সাহেবের পেছনে নামাজ আদায় করতে পারি। গত পরশুদিন পর্যন্ত সব ঠিকঠাক ছিল, তবে আমার হঠাৎ জ্বর ও গলা ব্যথা হয়। আর পুরো তারাবির সময় তীব্র এসি চলে বিধায় গতকাল ইচ্ছে করেই পেছনের সারিতে বসেছিলাম, যেন গায়ে ঠান্ডা কম লাগে।
উল্লেখ্য, আমাদের মসজিদটি 3 তলা বিশিষ্ট। শারীরিক দুর্বলতার কারণে আজকে ঈশার নামাজ শুরু হওয়ার মাত্র 1 মিনিট আগে মসজিদে পৌঁছেছিলাম। গিয়ে দেখি প্রথম ও দ্বিতীয় তলায় একদম জায়গা নেই, তাই স্বাভাবিকভাবে তৃতীয় তলায় গিয়ে বসি। আমি ছিলাম তৃতীয় তলার প্রথম কাতারে প্রথম ব্যক্তি, কিন্তু দুঃখজনকভাবে আমি কাতারবদ্ধ হতে পারি নাই, কারণ তৃতীয় তলায় মানুষ ছিল 4 জন, অর্থাৎ আমি সহ আরো 3 জন। ওনারাও বিক্ষিপ্তভাবে আলাদা আলাদা জায়গায় বসে নামাজ আদায় করছিলেন। এর মধ্যে নামাজ এগোতে থাকে, প্রতি 2 রাকাতে সালাম ফেরাতে হয়। তখন প্রতিবার আমি খেয়াল করেছি তৃতীয় তলায় মাত্র 3-4 জন ব্যক্তি রয়েছেন। এভাবে পুরো নামাজ শেষ হলো। এর মধ্যে 20-22 বার আমি খেয়াল করেছি ওই তলায় কেউই নেই বলতে গেলে। ফ্যান লাইটও একদম কম চলছিল, যেহেতু প্রয়োজন ছিল না। তারাবি শেষ হওয়ার পর মূলত বেতর নামাজ শুরু হয়। আমি বেতরের নামাজ বাসায় পড়তে পছন্দ করি, তাই তারাবি শেষ করে আমি মসজিদ থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নেই। আমি উঠে যাই নামাজ ভাঁজ করছিলাম, পরে স্যান্ডেলটা হাতে নিয়ে বের হব। বের হওয়ার জন্য পুরো মসজিদ ঘুরে বের হতে হয়, কেননা একটা গেট অফ করে দেওয়া হয়। তো আমি বের হতে হতে পেছনে তাকালাম, দেখলাম 6-7 কাতার মানুষ তৃতীয় তলায় নামাজ পড়ছেন। সময়ের ব্যবধান হয়তো 1 মিনিটেরও কম। আমি কিছুক্ষণ দাঁড়ালাম, হতভম্ব লাগছিল। অসুস্থতার কারণে হ্যালোসিনেশন হবে হয়তো। পরে কিছুটা আশ্চর্য হয়ে আমি বাসায় চলে আসি। শুধু একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, এতজন মানুষ হঠাৎ কোথা থেকে আসলেন? নাকি তারা আগে থেকে ছিলেন? আর থাকলে আমি দেখলাম নাই বা কেন? এর কোনো ব্যাখ্যা কি আপনাদের কাছে আছে? পরের ঘটনায় চলে যাচ্ছি। আমি আমার নামটা গোপন রাখতে চাচ্ছি। আমার নানু বাড়ি রংপুর জেলার একটি থানায়। বিশাল বড় বাড়ি, কিন্তু মানুষজন থাকতো না। নানু, আমার খালামণি, একটা আর তার 2 জন ছেলে মেয়ে। বাড়ির সাইজ যতটা বড় হলে টিউবওয়েল 3টা হতে পারে, ঠিক ততটাই বড়। উঠানের মাঝখানে একটা অনেক বড় মেহেদি গাছ ছিল, ওটার পাশে ছিল একটা টিউবওয়েল। সাধারণত সেটা ব্যবহার করতো না। গ্রামের বাড়িতে রান্নাঘর কিন্তু বাইরে থাকে। এখন অলমোস্ট বাড়িতে রান্নাঘর বাইরে। পূর্ণিমার চাঁদ যখন মাঝারি আকার ধারণ করত, নানু বাড়িতে মাঝরাতে পরিধির আগমন ঘটত। ওই যে মেহেদি গাছ, সেটা নাকি তাদের ভীষণ প্রিয় ছিল। ওরা সেই গাছ থেকে মেহেদি পাতা নিয়ে শিলপাটায় বেটে হাতে দিত। রান্নাঘর বাইরে হওয়ায় রান্নার জিনিসপত্র এখানে থাকতো। যে রাতে ওরা আসতো, পরের দিন শিলপাটায় মেহেদি পাতা বাটার নমুনা থাকতো। ওরা সেই টিউবওয়েলে অজু করে ফজরের নামাজ পড়ে এরপর গায়েব হয়ে যেত। ওদের উপস্থিতি অনেকে বুঝতো, কিন্তু কেউ দেখেনি। নানুর সাথে নাকি ওদের কিছুটা সখ্যতা ছিল। নানু ওদের সাথে কথাও বলেছে অনেকবার। নানুর সাথে আমার এক খালাতো বোন ঘুমাতো। একদিন ওর ঘুম ভেঙে গেলে দেখে মাঝরাতে নানু বাইরের জানালা খুলে কারোর সাথে হেসে হেসে কথা বলছে, আর বাইরের সবটা খুব আলোকিত হয়ে আছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। আমার বর্তমান বয়স 17 বছর। আমার বয়স যখন 10 বছর 2018-তে ছিল, তখন আমার সাথে ঘটনা ঘটা শুরু হয়। তো একদিন আমি ঢাকা এয়ারপোর্টে যাই। আমার পরিবারের কেউ একজন বিদেশ থেকে আসে, তাই ফেরার সময় কুড়িল ফ্লাইওভারের উপর দিয়ে যখন যাচ্ছিলাম, তখন রাত 12টা কি 1টা বাজে। সে সময় আমি আকাশের দিকে সাদা একটা অবয়ব নাকি এমন কিছু দেখছিলাম, কিন্তু সেটা আমি গুরুত্ব দেইনি। আমি মূলত বাইরে তাকিয়েছিলাম। ঠিক ওই সময় একটা বিমান উড়ে যাচ্ছিল অনেক নিচ দিয়ে। ছোট ছিলাম, তাই ব্যাপারটা খুব ভালো লেগেছিল। তো আমি তখন বাসায় চলে আসি। 6 ঘন্টার একটা লম্বা জার্নি করে এরপর দিন পুরো ঘুমাই। ঘুম থেকে উঠি রাত 8টায়। ঠিক তখন থেকে শুরু হয় সমস্যা। আমি বলতে পারি না, তবে আমার পরিবারের লোকজন বলেছিল আমি নাকি সব উল্টো পাল্টা কথা বলছিলাম। তাদের ভাষ্য মতে আমি বলছিলাম বিমানটা আমাকে রেখে চলে যাচ্ছে, আমাকে একা ফেলে চলে যাচ্ছে, এমন কিছু বলতে বলতে কান্না করতে থাকতাম। তারপর আমাকে দোয়া পড়ে ঘুম পাড়িয়ে দিলে পরদিন সকালে ঘুম ভাঙতো। তখন আমি এসব বিষয়ে জানতে পারতাম। এভাবে প্রায় 7-8 দিন পর একবার এরকম ঘটনা ঘটতো। কিন্তু যখনই আমি কান্না করতে করতে সব বলতাম, তখন আমি বলতে পারতাম না আমি তখন কি দেখেছি, বা আমার মনে হতো আমি ঘুমিয়েছি। আমার কিছু মনে থাকতো না। ঘুম থেকে উঠে সব শুনে খুব অবাক হতাম। তবে আরো কিছুদিন পর আমার একদিন এরকম ঘুমের মধ্যে কান্নাকাটি করলাম। তখন আমার মনে পড়লো আমি যেন কিছু একটা দেখেছি ঘুমের মধ্যে, স্বপ্নে দেখেছি বলা চলে। সেটা ছিল এরকম, আমি সুন্দর একটা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি। হঠাৎ বড় বড় রাক্ষসের মতো দেখতে 2টা প্রাণী এসে রাস্তাগুলোকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে, এমন সবকিছু ধ্বংস করে ফেলতো, আর আমি খুব কান্না করতাম। এতটুকুই আমার মনে পড়ে আমি স্বপ্নে দেখেছিলাম। এরপর যতবারই ঘুমে এমন কথা বলতাম, তখন এই একই স্বপ্ন দেখতাম। আর এইসব ঘটনার মধ্যে প্রতিবারই আমার মা আমার পাশে বসে কোরআন শরীফ পড়তো। ফলে আমি আবার গভীর ঘুমে ডুবে যেতাম এবং অনেকক্ষণ পর স্বাভাবিকভাবে উঠতাম। তো তখন আমার এলাকা থেকে অনেক দূরে এক আলেমের থেকে আমার জন্য তাবিজ আনা হলো। এখানে তাবিজ নিয়ে অনেকে অনেক রকম মত দেবেন, আসলে এটা নিয়ে আমার কোনো ধারণা নেই। ওই তাবিজ ব্যবহার করার পর ধীরে ধীরে আমার সাথে এই সমস্যা কমতে শুরু করলো এবং প্রায় 2 থেকে 3 বছর আমার গলায় ওই তাবিজ ছিল। আলহামদুলিল্লাহ, আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি।
যে আলেম থেকে তাবিজ আনা হয়েছিল, ওই আলেম আরো কয়েক বছর আগে মারা গিয়েছেন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, আমিন। আসলে সেদিন আমার সাথে কুড়িল ফ্লাইওভারে আদৌ কি কিছু হয়েছিল এবং আমার সাথে এইসব ঘটনা কেন ঘটলো, কেউ কি কিছু বলতে পারবেন? আমাদের চারপাশে সবসময় কিছু না কিছু অদ্ভুত বিষয় ঘটছে। অনেকে আমরা সেটার উপস্থিতি বুঝতে পারি, অনেকে পারি না। পার্থক্য শুধু এটাই। তো প্রথম যে ঘটনাটা শেয়ার করব সেটি আমাদের সাথে শেয়ার করেছেন নান আদার দেন ডাক্তার এইচ। তো ডাক্তার এইচ ঘটনা পাঠিয়ে দিলেন এবং আমার কাছে পড়ে বেশ লাগলো। তো সেই ঘটনাটা দিয়ে শুরু করি। এটি ডাক্তার এইচ এর যুবক বয়সের ঘটনা। তখন তিনি কেবল মেডিকেল পেশায় চলে এসেছেন। তো ডাক্তারদের আড্ডায় এই ঘটনাটা তার শোনা। তো তিনি সেটি শেয়ার করেছেন এবং তিনি নাম আর অন্যান্য জিনিসগুলো সবই ছদ্মনাম ব্যবহার করেছেন। তো আমি সেভাবেই শুরু করছি। তো যার সাথে এই ঘটনাটি ঘটে তার ছদ্মনাম এখানে ধরলাম ইমন, এবং তিনি তখন সদ্য নিয়োগ প্রাপ্ত একজন সরকারি ডাক্তার। কোন এক উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে তার চাকরি হয়েছে। ফলে ছোট ছোট তখন হাসপাতাল তৈরি হচ্ছিল এবং 90-এর দশকের কথা। আর 90-এর দশকে তখন এত ডেভেলপ ছিল না, তখনকার বাজেটও কম ছিল সরকারের। তো সেখানে যখন তৈরি হতো সেগুলো খুব অ্যাডভান্স হতো না, ছোটখাটো কোনো বিল্ডিং এর মধ্যেই করতো। তো সেরকম একটা মেডিকেল সেন্টারে তার চাকরি হয়েছে এবং ব্যাপার ছিল যে ডাক্তারদেরকে যেতেই হবে, যেখানেই পাঠানো হবে তাদেরকে ওখানে যে সার্ভ করতেই হবে। তো তিনি অনেক কনফিউজ ছিলেন ঢাকায় থাকা অবস্থায় ইমন, যে তিনি কি আসলে জয়েন করবেন না সরকারি পেশায় যাবেন না। তো তারপরে অনেক চিন্তা ভাবনা করে তার বাবার সাথে পরামর্শ করে তিনি চিন্তা করলেন যে যাই। তো চলে এলেন তিনি এখানে, এবং যেই জেলাতে তার কাজ পড়েছিল, যে উপজেলায়, সেখানে আসার জন্য আসতে হতো প্রথম হচ্ছে বাসে করে আসতে হতো। বেশ রুরাল একটা জায়গা এবং উত্তরবঙ্গের কোনো একটা জায়গা। তো বেশ লং জার্নি, সন্ধ্যা থেকে জার্নি করে একেবারে সকালে এসে সেখানকার বাজারে পৌঁছালে ভোরের দিকে সেখানকার কোনো 3 চাকার ভ্যান বা দেখা যেত ওই যে টেম্পু ছিল, সে টেম্পু বলতে এগুলো করে নিয়ে যেত তাদের সেই স্বাস্থ্য কমপ্লেক্সে। এইভাবেই আসলে তাকে বলা হয়েছে যেভাবে যেতে হয়। তো তখনকার যুগে একটা সবচেয়ে বড় সমস্যা ছিল যে কমিউনিকেশন ব্যবস্থা তো উন্নত ছিল না। মানে বলতে গেলে যে ইলেকট্রনিক কমিউনিকেশন যেগুলো, কোথাও কেউ জয়েন করতে গেলে সেই জায়গা সম্বন্ধে এত ইনফরমেশন পেত না। যেমন এখন তো মোবাইলের যুগ, মানে সেলফোনের যুগ, মানুষ ছবি ভিডিও এগুলো শেয়ার করে দেয় অনেক কিছু। তো তখন এটা হতো না। তখন যদি খবর পেত কারো মানে রুরাল এলাকায় পোস্টিং হয়েছে, তখন তার ভরসা থাকতো যেখান থেকে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে সেখানে জিজ্ঞেস করা, যেখানে যিনি আছেন কর্মকর্তা, বা তার সাথে কথা বলা যে ওই জায়গার পরিবেশটা কেমন, কি করতে হবে ইত্যাদি ইত্যাদি টুকিটাকি। তিনিও যে সব ইন্টেল দিতে পারতেন তা না, মোটামুটি একটু দিতেন আর কি, যে এই ঘটনা। তো তারপর কিন্তু যেতে হতো। তো ইমানেরও সেরকমই একটা অবস্থা। তাকে তিনি শুনছেন যে এইভাবে যেতে হয়। তো সেইভাবেই তিনি তার টিকিট কালেক্ট করে নিলেন এবং যথাসময়ে সন্ধ্যার সময় বাড়ি থেকে বিদায় নিয়ে বের হয়ে একটা বেবি ট্যাক্সিতে করে চলে আসলেন সেখানে, এবং সেই বাসে উঠে বসলেন। তো বাস চলছে রাতের বেলা, সেই রাস্তা ধরে, হাইওয়ে ধরে। তখনকার হাইওয়ে গুলো একটু অন্যরকম ছিল, এখনকার মধ্যে এত প্রশস্ত ছিল না, এত সুইফট ছিল না। তো এর মাথায় ঝিমুনি লেগে যাচ্ছে ইমনের, এবং বেশ অন্যরকম। তো দেখা গেল যে হাইওয়ের মাথায় বৃষ্টি শুরু হলো, হালকা বৃষ্টি হচ্ছে বাসে। তো সে শুয়ে শুয়ে চিন্তা করতেছে কোথায় যাচ্ছে কি। ছোটবেলা থেকে বড় হয়েছি, ঢাকায় পড়াশোনা করছি, এরপর বিভাগীয় শহরেই তার মেডিকেল স্টাডি হয়েছে। আর তারপর তো এই তো এখন যেতে হচ্ছে, বন্ধুরা অনেকে বিদেশ চলে যাচ্ছে, এরকম প্ল্যান করছে। তো তারপরও এগুলো ভাবতে ভাবতেই সে চলে যায়, এবং একসময় বাসের মধ্যে ঝিমায় ঘুমায়ও যায় অনেকক্ষণ। তো এরকম করে সকালবেলা সে পৌঁছায় যে সেই যে বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে পৌঁছায় দেখে যে তখনও মানে বাস এর আগে আরেকটা আসছে অন্য জায়গার থেকে, সেখান থেকে মানুষ নামছে কিছু, আর আশেপাশে কিছু নাই। তখনও কোনো ওই যে 3 চাকার ভ্যান বা টেম্পু এগুলো কিছু নাই। 2-একটা হোটেল খুলছে ওখানে আশেপাশে। তো ইমন নেমে গিয়ে চিন্তা করে যে নাস্তাটা করে নিই আগে, তারপরের কথা, ক্ষুধা লাগছে অনেক। তো সে একটা হেঁটে গিয়ে ঢোকে। তো ছোট হোটেল, সেখানে যে নাস্তা করে বেরোতেই দেখে যে ওখানে টেম্পো চলে আসছে, এবং টেম্পো এসে ওখানে কথা বলতেছে। তো সে গিয়ে জিজ্ঞেস করে যে এটা কি অমুক জায়গায় যাবে নাকি। বললো যে হ্যাঁ অমুক জায়গা না, বাট লাস্ট ডেস্টিনেশন অন্য ওই জায়গায় থামবে আর কি। তো সে বলে যে এই জায়গায় আমার নামতে হবে, সেই বলে ঠিক আছে স্যার চলেন। তো ইমন মোটামুটি উঠে বসে, এবং আস্তে আস্তে যাত্রী আরো হলে টেম্পো রওনা দেয়। তো চলছে গ্রামের মধ্যে দিয়ে, খুব সুন্দর পথ।
তো এইখানে এসে ইমনের বেশ ভালো লাগতেছে, কারণ সে দেখতেছে রাস্তার পাশে দুই পাশে সবুজ ক্ষেত, দূরে দেখা যাচ্ছে গাছপালার সারি, মানে গ্রাম যেরকম হয় আর কি, ফসলের মাঠ, দিগন্ত ছোঁয়া ফসলের মাঠ, এর মাঝে যাচ্ছে প্রকৃতির একটা সুন্দর ঘ্রাণ আছে, বাতাসে আসতেছে। তো এগুলোতে ইমন একটু অন্যরকম হয়ে গেল, তার বেশ টাচ হয়ে গেল। সে চিন্তা করলো যে এইটা একটা সুন্দর জিনিস, যে এই প্রকৃতির এত কাছাকাছি থাকা। তবে আরো প্যাড়াও আছে, তার অন্য ফ্রেন্ডরা বলছে যে গেলে বুঝবি, যে অন্য কোথাও গেলে এরকম যে রুরাল জায়গায় যে থাকবি ওখানকার প্যাড়াগুলা কি বুঝিস। তো যাই হোক, এক পর্যায়ে ঘুরতে ঘুরতে সেই টেম্পুর যে ছেলেটা সে বলল যে স্যার এসে পড়ছে। তো সে নামলো, নেমে দেখলো যে এরকম হেঁটে যাওয়ার রাস্তা একটা ছোট। তো তাকাইলো টেম্পোলার দিকে একবার, যে এই রাস্তা টেম্পোলার এরকম দেখাই দিল সামনে। তো কারণ সে বলছে যে আমি স্বাস্থ্য কমপ্লেক্সে যাব। তো সে হাঁটা ধরলো ওই চিকন রাস্তা ধরে, একটা চিকন রাস্তা, তার পাশে দেখলো যে পুকুর, বেশ বড় পুরনো পুকুর, এবং পুকুরের পাশে বেশ কয়েকটা পুরনো বাড়ি, এগুলো অনেক পুরনো, এবং তার পাশ দিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে। মানে ওইটা আবার দালান বাড়ি আর কি, বেশ পুরনো দালান বাড়ি, বেশ পুরনো পুকুর। এবং এই একটা পুকুর শেষ হওয়ার পর সে দেখলো যে বেশ এরকম একটা রাস্তা, রাস্তার পাশে আবার একটা পুকুর, এবং দুই পাশে গাছ, অনেক লম্বা লম্বা নারকেল গাছ। যাই হোক, হাঁটতে হাঁটতে সামনে চলে আসলো, এসে দেখতেছে যে ডান দিকে গেলেই একটা ছোট্ট বিল্ডিং আর কি, এরকম হেঁটে। তো ওখানে লেখা আছে যে অমুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তো বুঝলো যে হ্যাঁ এটাই তো। তো হেঁটে হেঁটে সে গেল, ওখানে গিয়ে সামনে যে লোক ছিল তাকে বলল যে আমি এখানে জয়েন করতে আসছি, আমি নতুন ডাক্তার। তো তার সালাম দিল, সালাম দিয়ে ভিতরে নিয়ে গেল, নিয়ে বসাইলো, স্যার বসেন, এখনো তো আসে নাই, মানে তাদের যে বড় যেখানে এখানকার ইনচার্জ যে উনি আসেন না আর কি, বড় ডাক্তার যিনি। তো বললো স্যার বসেন, আর চা দিতে বললো, ওই লোকটা দৌড়ায় যে বললো চা দিতে। তো আরেকজন আসলে এসে তাকে সালাম টালাম দিল, দিয়ে ওখান থেকে বললো যে স্যার বসেন, কি খাইছেন, খাওয়া দাওয়া করছেন নাকি? তিমন বললো যে হ্যাঁ হ্যাঁ, আমি বাস থেকে নেমেই নাস্তা করছি, কিছু লাগবে না, অসুবিধা নেই। তো লোকটা বললো স্যার বসেন, তারপরও কিছু একটা ব্যবস্থা করতেছি। তিমন বসে আছে কিছুক্ষণ, ওখানে নিউজ পেপার আছে, ওখানে নিউজ পেপার আসে নিয়মিত। তো নিউজ পেপার দেখে সে চোখ বুলাচ্ছে। তো এই সময় একটু পরেই দেখলো যে ওই লোকটা তার জন্য চায়ের কাপ আর সাথে একটা ট্রের মধ্যে চায়ের কাপের সাথে দুইটা সিঙ্গাড়া নিয়ে আসছে। তো বেশ ধোঁয়া ওঠা চা, খুব সুন্দর ঘ্রাণ আসতেছে চায়ের। তিমন বুঝলো যে এটা গরুর দুধের চা। চা খেলো এবং দেখলো যে সিঙ্গাড়া যেটা, এটা কামড় দিয়ে বুঝলো যে আলুর টেস্ট একটু ডিফারেন্ট, মানে একটু ডিফারেন্ট ভাবে বানানো, শহরের গতানুগতিক যে সিঙ্গাড়া হয় সেরকম না। ভালো লাগলোই মনে গেছে। তো এই চা সিঙ্গাড়া খেতে খেতেই দেখলো যে ওখানকার যে ইনচার্জ ছিলেন ডাক্তার সাহেব, উনি চলে আসছেন। তো উনি এসে ঢুকেই ইমনকে দেখতেছে যে বসা এরকম, দেখে এসে বুঝতে পারছে। তিনি বলেন যে আপনি মনে হয় ইমন? তো বললো যে হ্যাঁ, মানে আপনার কথা বলছে আমাকে যে আজকে আসার কথা, আসেন আমার রুমে আসেন। বসে তাকে নিয়ে গেল রুমে। তো বসলো, বসে বললো যে আমি জানি না আপনার কেমন লাগবে, নতুন আসছেন এখানে, আমি শুনছি আপনি নাকি ঢাকাতেই ছিলেন, ওখানকারই মানুষ। তো এখানে কিন্তু আমি নিজেও ঢাকার লোক, কিন্তু আমার জীবন কাটতেছে এখন এখানে ঘুরে ঘুরে। তো কেমন লাগবে দেখেন কি অবস্থা, বসেন, একটু গল্প গুজব করি। তারপর আপনি তো টায়ার্ড মনে হয়, রাত্রে জার্নি করছেন, আপনার জন্য হচ্ছে উপরে ডর্ম আছে, ওই ডর্মের ব্যবস্থা করা হয়েছে। আর ডর্ম হচ্ছে 3 তলায়। এই 3 তলায় আমাদের এই যে পুরো লম্বাটে দেখছেন, এই বিল্ডিংটা কিন্তু লম্বাটে। তো ইমন এমনি খেয়াল করতেছে, সে এত ভালো খেয়াল করে নাই। তো সেই ইনচার্জ সাহেব বলতেছে যে এখানে 5টা কামরা আছে ওই উপরে 3 তলায়, এই 5টা কামরাই কিন্তু ডর্ম। তো তার মাঝে আমাদের 3 জন তো সবসময় থাকে এখানে, একজন ইনচার্জ সহ 2 জন মেডিকেল অফিসার। তো তাদের থাকার ব্যবস্থা থাকে, আর বাকি 2টা রুম থাকে যদি কখনো আমাদের কোনো বিশেষ ব্যক্তিবর্গ আসে ওখানে থাকার জন্য, তাদের থাকতে দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় এখানে এখন কেউই নাই, কারণ আমি এখানে আসার পরই আমার পরিবার নিয়ে আসছি। তো পরিবার নিয়ে আমি বাসা নিছি কাছাকাছি। তো দেখা যায় আমার ফ্যামিলি নিয়ে আমার এখানে আসতে হয়, মাঝে মাঝে আবার চলাফেরা করতে হয়, আর ওখানে তো রুম একটা। তো এই কারণে পরিবার নিয়ে বাসা আলাদা নিছি। আর আপনার সাথে আরেকজন মেডিকেল অফিসার আছেন, উনি হচ্ছে পলাশ সাহেব, উনিও বিবাহিত মানুষ, ওনারও কিন্তু বাসা আলাদা নিয়েছেন, উনিও এখানে থাকেন না। ইমন বলতেছে যে আচ্ছা, উপরে ব্যবস্থা থাকার পর আপনারা থাকতেছেন না? বলে যে না, আমরা এখানে থাকতেছি না। তো এর জন্য আপনার জন্য একটু সমস্যা হবে, একা একা পুরো ওই 3 তলায় পুরো একা থাকতে হবে আপনাকে। হ্যাঁ, আশা করি আপনি পারবেন। তো ইমন একটু হেসে বললো যে হ্যাঁ, সমস্যা হবে না। তো লোকটা বললো যাক, আপনাকে এখন আর বিরক্ত না করি, আজকে তো আর কোনো কাজ নাই, আজকে তাহলে যান, আপনি যে আপনার সবকিছু গোছান, এগুলো আর দেখা হবে না, আপনার কাজ শেষ হলে নেবেন, কথা বলবো না। আর বাসা খুব দূরে না, কোনো দরকার হলে পিয়নকে বললেই সে খবর দিয়ে দিবে আমাকে। হ্যাঁ, আপনিও চলে যেতে পারেন আমার বাসায়, বসে চা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ইমন বললো না না, অসুবিধা নেই, তাহলে আমি আসি, উপরে যাই। বলে আচ্ছা।
ইমন সুন্দর তার মতো জিনিসপত্র নিয়ে সে উঠে গেল 3 তলায়। তাকে ওই পিয়ন তার লাগেজ টেনে নিচ্ছে, যে লাগেজটা নিয়ে আসছিল ওটা নিয়ে যাচ্ছে। তো পিয়ন তার সাথে গল্প করতেছে, স্যার এইখানে এই মানে এই যে নিচতলায় হচ্ছে এরকম ইমার্জেন্সি, এই জায়গায় হলো ওয়ার্ড, এরকম ভাবে বলতেছে। তো বলে যে আবার বলে যে এগুলার কাজ নাই, মানুষজন আসেও না, খুব কম, ওই আসে প্রতিদিন রোগী দেখায় নিয়ে যায়, ভর্তিও হয় না, মানুষ ভর্তিও থাকতে চায় না। তো ইমন জিজ্ঞেস করছে কেন থাকতে চায় না? কে থাকবে, গ্রামের মানুষ বা এদের ইচ্ছা নাই, এরা হাসপাতালে ভর্তি হতে চায় না, চায় প্রতিদিন ওষুধ নিয়ে চলে যাবে। আমাদের এখানে যে ওষুধের ডিসপেন্সারি যে এখানে আছে, এখানেও ওষুধ খুব একটা থাকে না, ওষুধের দেখা যায় শর্টেজ পড়ে যায়। তো এরা দেখা যায় যে ওষুধ আনতে চলে যায় অন্য জায়গায়, তো এই কারণে কেউ আর এখানে খুব একটা থাকে না, নিতান্ত বিপদ আপদ হইলে এখানে থাকে। তো বলে ও আচ্ছা আচ্ছা। তো ইমন বলতেছে যে তাহলে আর এমনি সব ব্যবস্থা আছে? বলে টুকিটাকি যতটুকু করার তো করে রাখছে এখানে। এই জেনারেটর একটা নষ্ট হয়েছে, এটা এখন ঠিক হয় না, মানে মানে কঠিন অবস্থা স্যার, বুঝেন তো কি, আর কারেন্টও খুব একটা থাকে না। ইমন বলতেছে আচ্ছা আচ্ছা। তো এই বলতে বলতেই তারা 3 তলা উঠে আসছে আর কি। তো উঠে চলে গেল। ইমনের যে রুমটা একেবারে প্রথমে, যেহেতু বাকি রুমগুলোয় কেউই থাকতেছে না, একদম ডান দিকের রুমটা ইমনকে দিছে তারা। ইমনে বেশ ভালো লাগলো, কারণ বারান্দা, রুমের সামনে যে বারান্দা সোজা চলে গেলে সে দাঁড়ায় আছে, লোকটা যখন খুলতেছে তালা, সে দেখতেছে যে সামনে, একেবারে তার সামনে, মানে তাদের এই বিল্ডিংটার পর থেকেই ফসলের মাঠ শুরু হয়েছে, বেশ বিস্তৃত প্রান্তর, মানে বেশ মানে খুব বিস্তৃত প্রান্তর সামনে, এবং তার ওই পাশে দূর দিয়ে গাছগাছালি বাতাসে উঠতেছে, খুব সুন্দর লাগতেছে ইমনের কাছে। তো লোকটা বললো স্যার আসেন। তো ইমন ঢুকলো লোকটার পিছনে, দেখলো যে মানে ঘরটা খুব সুন্দর, মানে এত সুন্দর দেওয়া, পর্দা দেওয়া, এবং খুব সুন্দর করে রাখা, মানে মানে খুব গোছানো, বিছানাটাও গোছানো, এবং মানে বোঝা যাচ্ছে ফ্রেশ, তারা এটা যত্ন নিচ্ছে। ইমন লোকটাকে বললো আচ্ছা আচ্ছা ধন্যবাদ, থ্যাংক ইউ। তো বলছে স্যার আপনি এখন রিল্যাক্স করেন, খাওয়া দাওয়ার দরকার হলে আপনি এখান থেকে, এই যে একটা সুইচ দেখাই দিল, মানে এটা চাপ দিয়ে আমাদের নিচে এটার বেল আছে, তো এটার শব্দ বাজলেই উঠে আসবো আমি, আর আমি যখন থাকবো না তখন সন্ধ্যার পর আরেকজন থাকবে। তো ইমন বললো আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি যে দুপুরবেলা আমার যখন খাবার দাবারের দরকার হবে আমি বলবো না। আর খাবারের ব্যবস্থাটা কি কই থেকে ম্যানেজ করবেন জিজ্ঞেস করতেছে। বলে স্যার এখানে আছে তো, রান্না হয়, আমাদের এখানে রান্না করি, ওই যে স্যারলেও দেওয়া হয়তো দুপুরবেলা, উনি তো থাকে, আবার দেখা যাচ্ছে রাত্রেবেলা আপনি যদি বলেন আপনার জন্য ব্যবস্থা করে দিব, এটা কোনো সমস্যা নাই স্যার, আজকে তো কোনো চিন্তাই করবেন না, আজকের টাইম নিয়ে হবে। ইমন বললো যে আচ্ছা আচ্ছা অসুবিধা নাই। বলে যে বিল স্যার এগুলো তো ব্যাপার না, এটা পরে স্যার বললে এটা বিল আমরা করে দিব আপনারে। ইমন বললো যে আচ্ছা আচ্ছা অসুবিধা নেই, তাহলে ঠিক আছে, আমি দুপুরের পরে আবার নক করবো না, খিদা লাগলে তখন। বলে আচ্ছা স্যার আজকে যা আছে সেগুলোই নিয়ে আসবো না আপনার জন্য, তরকারি বলে আচ্ছা আচ্ছা। তো ইমন তাড়াতাড়ি চাচ্ছে যে লোকটা চলে যাক। তো লোকটা চলে গেল। ইমন তাকে নামও জিজ্ঞেস করেনি তার। তো সে তাড়াতাড়ি তার মতো ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে কিন্তু তার কাছে জানলাটা খুলে দিয়ে বেশ ভালো লাগতেছে, জানলা দিয়ে সুন্দর দেখা যাচ্ছে বাইরের পরিবেশ, খুব সুন্দর গ্রামের একদম, এবং দেখা যাচ্ছে পাখি ডাকতেছে, পাখির ডাক আসতেছে। তো সে ফ্রেশ হয়ে, বাসে তো অনেক টায়ার্ড ছিল, গোসল টোসল করে সে ঘুমাই গেল। ঘুম থেকে উঠছে একদম বিকেল, তখন মানে বেলা পড়ে গেছে, মানে একবারে সূর্যাস্ত হবে এরকম অবস্থা। উঠে দেখতেছে ঘরের মধ্যে অন্ধকার অন্ধকার, সে বাতি জ্বাললো, বাতি জ্বেলে ওই যে বেলের সুইচটা দেখলো, এটা সে চাপ দিল, 2-3 বার করে চাপ দিল। একটু পরে দেখলো যে প্রায় 5-10 মিনিট পর ওই লোকটা আসে, তার হাতেই টিফিন ক্যারিয়ার, প্লেট। তো বলে স্যার বুঝছি ক্ষুধা লাগছে, আপনি এই এত সারাদিন ঘুমাইছেন, বুঝছি আপনার ক্ষুধা লাগছে, খাবার দাবার নিয়ে আসছে একবারে। ইমন দেখলো যে বিভিন্ন রকমের সবজি নিয়ে আসছে, একটা মাছ নিয়ে আসছে, কই মাছ এত বড়। তো সে মাছ এতটা খায় না, তারপরে যেহেতু আনছে, আর আজকে তো তার কোনো প্রিপারেশন নেই, সে খাওয়া দাওয়া করলো করে বললো যে আমি তো আপনার নামই জিজ্ঞেস করিনি, আপনার নাম কি? লোকটা বলতেছে যে আমার নাম হচ্ছে রইস। বলে ও আচ্ছা 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 ভালো রইস, আমি নর্মালি মাছ খাই না, রাতের বেলা কি খাবো তাও তো জানি না। রইস বলতেছে যে স্যার মাছ তো আজকে এরা করে ফেলছিল, এখন আজকে মনে হয় মাছেরই তরকারি হবে রাত্রেবেলা, আর আপনি যদি বলেন তাহলে আমি আপনাদের দেখে মুরগির সালন এনে দিতে পারি কিনা।
তো তখন কিছুক্ষণ চিন্তা করলো ওখানে বসে ইমন যে আসলে রাতের বেলা সে মাছ আর খেতে চাচ্ছে না, মাছের প্রতি তার আগ্রহ একটু কম। তো বললো যে যদি পারেন অসুবিধা নেই, আমি কিন্তু ওইটা হলে আমি দরকার হলে টাকা বেশি লাগলে বেশি দিব, অসুবিধা নেই। তো বলে স্যার চিন্তা করেন না, আমি মাছে আপনার জন্য মুরগির সালন নিয়ে আসবো রাত্রে, আপনি চিন্তা করেন না, একটু লেট হতে পারে হয়তো, আমি দেখা যায় চেষ্টা করবো আর কি, যেখান থেকে পারি নিয়ে আসবো, আপনি অপেক্ষা করেন, আমি নিয়ে আসবো। স্যার খায়েন কটার দিকে? তো তখন ইমন বলতেছে আমার খেতে রাতই হয়, 10টা বেজে যায়, 10টা 11টা বেজে যায়। বলে অবশ্য এই সময় তো সব ঘুমায় যায়, যাক আমি নিয়ে আসবো না স্যার, এই 10টার দিকেই নিয়ে আসবো আপনার জন্য খাবার। তো ইমন বললো আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই বলে সে রয়েসকে বিদায় দিল। রয়েস তাকে বললো যে স্যার আপনার এখানে ড্রয়ারের মধ্যে কিন্তু মোমবাতি আছে, ম্যাচ আছে, কারণ কারেন্ট কিন্তু থাকে না প্রায়, যে বলছি কারেন্টের অবস্থা ভালো না, জ্বালাই নিয়েন। আর রাত্রেবেলা এখান থেকে ওই বেরোলে পরে একটু দোয়ার দূর পড়ে এখান থেকে হাঁটাচলা করেন। তো ইমন বলছে কেন দোয়া দূর পড়ে হাঁটাচলা করতে হবে কেন? বলে স্যার বুঝেন তো, একলা মানে এই ঘর এখানে কোনায় কেউ থাকে না, এই 3 তলাতে কেউ নাই, বুঝেন না, মানুষ একটু দোয়া দরুদ পড়ে চলাফেরা করে। তো ইমন একটু মুচকি হেসে বললো যে আচ্ছা ঠিক আছে, দোয়া দরুদ পড়ে চলাফেরা করবো, ভূত প্রেতের ভয় দেখান না ভাই, নতুন আসছি এখানে। তো তখন রয়েস বলতেছে না স্যার ভয় দেখাচ্ছি না, আমি কিন্তু আপনার এমনি বললাম স্যার, মানুষজন ভয় পায়, পুরো খালি না জায়গাটা। ইমন বলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি দোয়া পড়বো, আপনি খাবার নিয়ে আসেন, খাবার নিয়ে আসলে মানে পেট ভরা থাকলে ভয় কম লাগবে। তো তখন রইস একটু মানে অবাক হয়েছে, অবাকে হাসি দিয়ে বলতেছে যে স্যার, মানে হেসে বলতেছে স্যার আপনি মনে করতেছেন যে আপনার সাথে মজা করতেছি। তো ইমন বলে যে না না মজা না, আপনি এসে পড়েন রাত্রেবেলা, আমি নাইলে কিন্তু ভয় পাবো একলা একলা, আপনি নিয়ে এসেন খাবার দাবার, বলে বিদায় দিল রইসকে। তো রইস তো দেখা গেল যে চলে গেল। তো রইস চলে যাওয়ার পর ইমন ওখানে বসে দেখতেছে বাইরে খুব সুন্দর একটা পরিবেশ, সূর্য ডুবে যাচ্ছে, একেবারে গাছের উপরের দিকে মেঘের উপর রং লেগে আছে, এরকম একটা অবস্থা, নিচে বেশ ডার্ক হয়ে গেছে প্রান্তটা, ফসলের প্রান্তটা অন্যরকম, যেখানে পানি সেখানে আকাশের ছায়া পড়ছে। ইমন দেখে ভাবতেছে যে না মন্দ না, জায়গাটা বেশ সুন্দরী, যদিও শহরের মানে কোনো নাই, মানে শহরের ফ্যাসিলিটিস নাই। শহরে দেখা যেত যে সে বেরিত বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিত রাতে 7টা 8টার পরে, একটা আলাদা একটা জগৎ ছিল। এখানে তো এরকম কিছুই নাই, এবং মানে খুব বোর্ড অবস্থায় থাকতে হবে। আর এখানে দেখা যাচ্ছে যে তার যে ডর্মের রুম সেটার মধ্যেও টেলিভিশনও নাই, টেলিভিশন একটা দেখছিল সে সেই নিচে, তাদের যে ওই যে অফিস রুমের মতো ওখানে টেলিভিশন ছিল, কিন্তু ওটা চলতেছিল না তখন। তো এখন রাতের বেলা ওখানে নেমে কিছু টিভি দেখবে, এমনি তো টিভি দেখতো না, সন্ধ্যার পরে কিছুই থাকতো না টিভিতে, রাত 9টার সময় দেখা যেত যে কোনো প্রোগ্রাম হলে হইতো। যাই হোক, এগুলো ভাবতে ভাবতে ইমন তার রুমে বসে দেখলে অন্ধকার হয়ে যাচ্ছে, তো বাতিটা জ্বালাই দিল, বাতি জ্বেলে বাইরে আসলো, বারান্দায় হাঁটা চলা করলো কিছুক্ষণ, এর মাঝে রাত হয়ে গেল এবং পোকামাকড়ের ডাক শুরু হলো। দেখা গেল যে প্রকৃতি মনে হলো হঠাৎ করে একটা ভিন্ন রূপ নিয়ে নিল ওই জায়গায়, কারণ একেবারে নির্জন জায়গায়, তো মানে এই হাসপাতালটা একেবারে প্রান্তে। তো ইমনের কাছে মনে হচ্ছে যে পুরো বিল্ডিংটা খা খা করতেছে, এখানে কেউ নাই। একেবারে সে নিচে তাকায় দেখছে বারান্দা থেকে যে দোতলার পুরো করিডোরটা ধরে কেউ নাই। সে চিন্তা করলো দোতলায় মনে হয় একটা ওটি আছে, এখানে মনে একটা ওটি আছে দোতলায়, সে বুঝতে পারছে একটা অপারেশন থিয়েটার আছে, ইমার্জেন্সি কাজে মনে হয় ব্যবহার হয়, এখানে সাধারণত অপারেশন করে না, কিন্তু খুব ইমার্জেন্সি কোনো অপারেশন যদি করা লাগে এর জন্য মনে একটা ওটি আছে। আর সে এখান থেকে দেখে বুঝতেছে আর কি। আর ওই কোনায় মনে হয় তাদের কোনো কনফারেন্স রুম টুম এরকম কিছু আছে। এদিকে সে দেখতেছে যে এখানে মনে হয় বই টই রাখে, এখানে মেডিকেল স্টকের ব্যবস্থা আছে। যাই হোক, সে নিচের দিকেও তাকায় দেখছে দোতলায় কোনো বাতি জ্বলতেছে না, অন্ধকার। আর তার 3 তলায় যে সে আছে তার ডর্মের সামনে কিন্তু মানে কোনো লাইট নাই, রুমের আলোটাই যতটুকু এসে পড়ছে। আর নিচ তলায় দেখতেছে সে একটু আলো জ্বলতেছে সামনে, এবং নিচ তলায় কিন্তু ওয়ার্ড, নিচ তলায় কেবিন। তো যাই হোক, সে তার কাছে মনে হচ্ছে কোনো মানুষজনই নাই, কি অবস্থা। তো ইমন চিন্তা করলো যে একটু নিচে যাই, হেঁটে দেখে আসি। নিচে গেল হেঁটে সিঁড়ি দিয়ে, দোতলার কাছ দিয়ে যখন সে নামতেছে, ইমনের কাছে কেন জানি মনে হইতেছিল যে দোতলায় কেউ হাঁটাহাঁটি করতেছে, মানে হেঁটে এদিক দিয়ে যাচ্ছে আবার এদিক দিয়ে আসতেছে, এরকম মনে হচ্ছে, মানে হাঁটা পাইচারি করে যেরকম সেরকম। সে যখন নামতে সিঁড়ি দিয়ে দোতলা, এবং সিঁড়িগুলো বেশ প্রশস্ত এবং বেশ উঁচা না, খুব কমফোর্টেবল সিঁড়ি। তো ইমন এই শব্দটা বেশ চিন্তা করলো যে দোতলায় কি কেউ আছে। তো সে হেঁটে ওই করিডোরে চলে গেল। করিডোরে যে ডানে তাকালো, কেউ নাই, পুরা ফাঁকা, খাখা করতেছে, এবং অন্ধকারে কি ওই যে সামনে আকাশের আলো যতটুকু পড়ছে এতটুকু যত দেখা যাচ্ছে ব্যালকনি। বাঁদিকে তাকালো, সেখানেও কেউ নাই, মানে সিঁড়ির 2 পাশে কেউ নাই, পুরো খাখা করতেছে। অথচ ইমন কিন্তু একটু আগে স্পষ্ট শুনতেছিল যে শব্দ,
মানে এরকম হাঁটার শব্দ। তো সে চিন্তা করলো যে আমি একটু দেখি, ওই পাশে যাই, ডাইনে যাই, হেঁটে যাই। তো কারণ আমার তো চিনতে হবে এখানে তো আমি কাজ করব। তো ইমন হাঁটা দিল ডান দিকে, হেঁটে যে সে সামনে যে প্রথম দেখতেছে রুম লক করা, এরপরেরটা যে দেখতেছে, এবং সে যে ধারণা করছিল সেটাই, যে এই পাশের যে রুমটা আছে ওইটা দিয়ে সে ডানে দেখতেছে যে দরজা, এবং সে লেখাই আছে ওখানে যে অপারেশন থিয়েটার। তো সে বুঝলো যে এখানে একটা ওটি আছে, ইমার্জেন্সি কাজে ইউজ হয়, কতদিন আগে ইউজ হয়েছে সেটা সে জানে না। তো সে ভালো মতো তাকায় দেখলো, কারণ তাকে জানতে হবে যে এখানে কোনো প্রয়োজনে তাকে কাজ করতে হইতেও পারে। হ্যাঁ, তো এইটা দেখলো সে। তারপর আরো হেঁটে গেল সামনে, যে ধারণা করছিল সে ওখানে কনফারেন্স রুম আছে, হ্যাঁ আসলে এখানে কনফারেন্স রুম, মোটামুটি তার ধারণার সাথে মিলে গেছে। তো সে ওখান থেকে ওই দেখতে দেখতে যখন শেষ মাথায় চলে গেছে, তার কাছে মনে হলো মানে সে কিন্তু পৌঁছায় গেছে শেষে। ওখানে একটা রুম, ওইটা লক করা, ওইটার মধ্যে কিছু রাখা মনে হয়, দরজা তো ওখানে লক করা। তো সে যখন কাছাকাছি চলে গেছে, তার পেছনে হঠাৎ করে মনে হলো একটা শব্দ, মানে সর করে যদি কেউ মানে স্যান্ডেল ঘষে হাঁটে এরকম একটা শব্দ। তো ইমন ফট করে মাথা ঘুরায় তাকাইছে পিছনে, কে দেখছে? কেউ নাই, পুরা খালি, পুরা করিডোরটা খালি, এবং ইমনের কাছে একটু কেমন জানি গা ছমছম করে উঠছে। এই ধরনের মানে জিনিস তার মধ্যে শান্ত হয় না। একবারই হয়েছিল, সে ঢাকাতে তখন একটা মেডিকেলে, যে কোনো একটা মেডিকেলের, সেখানে সে যাচ্ছিল এই পাশ থেকে এক উইং থেকে আরেক উইং এ। তো ওখানে যেতে গেলে তাকে এরকম হেঁটে যেতে হয় বেশ করিডোর কতগুলো পার হয়ে। তো সে যখন যাচ্ছিল, একবার তার কাছে কেমন যেন একটা উইয়ার্ড ফিল হয়েছিল, মনে হচ্ছিল কেউ ঘাপটি মেরে বসে আছে নিচে, কেন জানি মনে হচ্ছিল তখন। এবং সে খুব কেমন জানি তার গুজবাম্প হয়েছিল তখন। আজকেও তাই হইলো, মনে হলো যে পিছনে কেউ স্যান্ডেল ঘষায় হাঁটতেছে তার পিছনে। তো সে যখন তাকাইছে কেউ নাই, তার ঠিক ওই ধরনের একটা ফিল হয়েছে। তিমন ভাবলো যে এগুলা আসলে মনের ভুল, এই যে লোকটাই যে আজে বাজে বকে গেছে একটু আগে, এর জন্য এই রইসের মতো লোকদের থেকে দূরে সরাইতে হবে, আর এদেরকে বুঝাইতে হবে যে এগুলা ফালতু বলে সে আবার হাঁটা দিল, হেঁটে এসে একেবারে দোতলা থেকে নিচে নেমে গেল। তো নিচে নেমে দেখতেছে এখানেও করিডোরে কেউ নাই, একটা বাতি জ্বলতেছে ঠিকই বাসে, কিন্তু করিডোরে কেউ নাই। তো হেঁটে গেল সে তাদের যে ওই অফিস যেখানে এখানে বসে, ওই অফিসের মধ্যেও কেউ নাই। ওখানে লাইট জ্বলতেছে, টেলিভিশন চলতেছে, বিটিভি মানে হচ্ছে খবর বা কিছু একটা চলতেছে, ওখানে কেউ নাই। তো সব অবাক হয়ে গেল, আরে এখানে কেউ নাই, এটা কেমন কথা। তো সেখান থেকে হেঁটে বেরোয় সে হেঁটে গেল ওয়ার্ডের দিকে। তো ওয়ার্ডের দিকে যেতেছে, ওয়ার্ডও ফাঁকা। ওখানে যে 10টা বেড থাকার কথা, 10টা বেড আছে, কিন্তু 10টা বেডের কোনোটাতেই রোগী নাই। তো সে বুঝলো যে আসলে এখানে সত্যি আগে যেটা শুনছে, যেখানে আউট পেশেন্টের রোগী আসে দেখায় চলে যায়, এখানে সাধারণত মানুষ অ্যাডমিটও হয় না। যাই হোক, তো সে অনেকক্ষণ দাঁড়ায় থাকলো, চিন্তা করলো যে মানে কে এখানে কেউ থাকার কথা। তো অনেকক্ষণ পর দেখলো যে ওইখানের যে গার্ড লোকটা আসতেছে হেঁটে হেঁটে। তো সে একটু চিন্তা করলো, জিজ্ঞেস করবে যে কি ব্যাপার, আপনি এখান থেকে ছেড়ে কোথায় গেছেন। তো তাকে দেখেও লোকটা একটু মানে অস্বস্তিতে পড়ে গেছে, মানে লোকটা চিন্তা করতেছে যে মানে কি অবস্থা, আমি এখান থেকে গেছি। তো সে জিজ্ঞেস করলো, আপনি কোথায় গেছিলেন, এখানে কেউ নাই, কি ব্যাপার, আপনার নাম জানি কি? তখন বলছে আমার নাম হাবিব মিয়া। হাবিব মিয়া, আপনি কোথায় গেছিলেন এখানে সব ছেড়ে? স্যার কেউ নাই তো, আমি একটু হাইটা ওদিকে গেছিলাম পান খাইতে। আপনি সব ফালাই থেকে পান খেতে চলে গেলেন পুরো জায়গাটা, এটা কেমন কথা? স্যার কেউ নাই তো এখানে, কেউ নাই এখানে আসলে, মানে এখন আর মানে বিকালবেলা চলে গেছে সবাই। তুই মন জিজ্ঞেস করতেছে যে সবাই চলে গেছে, যদি রোগী আসে আপনি তখন কি করবেন? রোগী স্যার এরকম আহে না, আর যদি আসেই মানে আমার সামনে যদি পড়ে রোগী, তাহলে আমি সাথে সাথে রোগীর এখানে রাইখে আপনারা ডাক দিব, বলে যে কইছে যে 3 তলায় ডাক্তার সাহেব আছে, ডাক দিব। এইটাই তো স্যার নিয়ম, মানে উপরে থাকলে যে থাকবে রে ডাকুন। তো এইরকমই করেন আপনারা? বলে হ্যাঁ। আমার আগে কে ছিল এনে? বলে ছিল আরেক ডাক্তার সাহেব ছিল, উনি তো গেছে। তো ইমন আর কোনো কথা বাড়াইলো না, চিন্তা করলো যে এগুলো নিয়ে কথা বলতে হবে, যিনি ইনচার্জ আছে তার সাথে, যে ব্যবস্থাটা একটু ঠিক করতে হবে। এরকম মিনিমাম 1-2জন মানুষ এখানে স্ট্যান্ড বাই থাকতে হবে, তাহলে কেমনি কি। তিনি আছেন ঠিক আছে, আর এখানে তিনি শুনেই আসছেন যে তার জব হচ্ছে এরকম যে তাকে মাসের মধ্যে 3 সপ্তাহ কাজ করতে হবে, 1 সপ্তাহের জন্য তিনি ছুটি পাবেন। ওই 1 সপ্তাহে অল্টারনেট আরেকজন ডাক্তার এসে এখানে তার জায়গাটা ফিল আউট করবেন। এটাই নিয়ম আর কি, অন্য পাশের কোন উপজেলা থেকে বাজার থেকে এসে একজন ফিল আউট করবেন, এটাই নিয়ম।
তো চিন্তা করলো যে 3 সপ্তাহ এরকম অবস্থায় থাকা তো বেশ কঠিন হয়ে যাবে। এই ভাবতে ভাবতে ইমন যখন নাকি উঠতেছে উপরে, তখনই শব্দ বললো, আকাশে গ্রুম গ্রুম শব্দ এবং বেশ বৃষ্টি শুরু হলো। আবহাওয়াটা একটু গুমোট হয়ে গেছিল, তিনি হাঁটতে হাঁটতেই বুঝছিলেন। তখনই মানে গুড় গুড় করে শব্দ করেই ঝুম বৃষ্টি নামলো, চারিপাশে বড় বড় ফোঁটা, বুঝতে পারলেন একটা মাটির যে একটা ঘ্রাণ সেটা চলে আসলো নাকে। যাক, ভালোই লাগলো মনে গেছে, এবং সে উঠে গেল উপরে। উঠে গিয়ে সে চিন্তা করলো যে রুমে বসি আর কি করার। তো 3 তলায় উঠতে উঠতেই তিনি দেখলেন যে পুরা তিনি তো লাইট জ্বালা আসছিলেন তার রুমে, সেটার আলো বেরোয়েছিল, দেখলো যে পুরা অন্ধকার হয়ে গেল ওখানে। এবং দূরে তাদের এখান থেকে দূরে দেখা যেত কয়েকটা লাইট, তো সেগুলো সব অন্ধকার, ইলেকট্রিসিটি চলে গেল। ইমন দেখতেছে যে একদম আকাশের মধ্যে বিজলি চমকাচ্ছে, মেঘের ফাঁকে দেখা যাচ্ছে বাতাস আসতেছে, বাতাসের সাথে হ্যাঁচলা আসতেছে, বৃষ্টির হ্যাঁচলা, ছাঁট গুলা চলে আসতেছে গায়ে, লাগতেছে ঠান্ডা ঠান্ডা। তো ভালোই লাগতেছে, কিন্তু চিন্তা করলো যে আমি বারান্দায় দাঁড়িয়ে থাকলে তো ভিজে যাব। রুমে ঢুকলো, রুমে ঢুকে সে দরজাটা লাগানোর আগে যেখানে বলছিল মোম আছে ওখানে মোম জ্বালায় দিল, মোম জ্বালায় বসে আছে। জানলাটা খুলে দিছে, মোমের আলো হালকা, ওখান থেকে সে দেখতেছে জানলার ওখান থেকে বেশ বাতাস আসতেছে, যে কোনো সময় মোমো নিভে যাবে ওই বাতাসে। এর মাঝেই তার দরজা দিয়ে দমকা বাতাস আসলো, হ্যাচলা সহ পুরো, বেশ পর্দা উঠে গেল, এবং সেই বাতাসে তার মোমটাও নিভে গেল। মন চিন্তা করলো যে না, দরজা লাগাই দিতে হবে। এই আসলে খোলা প্রান্তর দিয়ে অনেক জোরে বাতাস আসে, তো সে দরজাটা লাগাই দিল। দরজা লাগাই দেওয়ার পর একটু কোয়াইট হয়ে গেছে, ওদিক দিয়ে বাতাস এত জোরে ঢুকতেছে না। তো সে জানলার দিকে তাকায়, সে বসে আছে, কিছু করার নাই। তো এই অবস্থায় সে ঘুমায় গেল। আসলে ওরকম বসে থাকতে থাকতে একসময় ঘুমায় গেছে। কতক্ষণ ঘুমাইছে বলতে পারবে না ইমন। হঠাৎ করে তার ঘুম ভাঙলো দরজায় নখের শব্দে। মনে হলো যে ঠক 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 করে নখ হচ্ছে দরজায়। তো ইমন তাকাইছে, তাকে ঘুম থেকে অল অফ এ সাডেন ঘুম থেকে উঠছে, লাফ দিয়ে উঠছে ঘুম থেকে। উঠে সে টক 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 শব্দ হচ্ছে দরজায়, কে নক করতে যায়। তো সে বললো কে? তো কোনো শব্দ নাই, কোনো শব্দ নাই। তো সে বললো কি রে, রেসপন্স করে না কেন? আবার বললো এই কে? তো ওই পাশ থেকে তখন শব্দ আসলো আমি। আমি শুনে সে মনে করলো যে মনে হয় রইস, তার মনে হলো যে রইস যে গেছিল তার জন্য খাবার নিয়ে আসার কথা, হয়তো রইস আসছে। ইমন উঠলো, উঠে দেখতেছে যে বাইরে হালকা টিপ টিপ বৃষ্টির শব্দ হচ্ছে, এবং আকাশটা ওরকম ডার্ক, এবং সেটা মেঘ দিয়ে ঢাকা, এবং মাঝে মাঝে গুড়গুড় গুড়গুড় শব্দ হচ্ছে, বৃষ্টি থেমে গেছে, নর্মালি হালকা বৃষ্টি হইতেছে। তো ইমন উঠে গেল, ঘরটা অন্ধকার, ওই জানলার আলো দিয়ে যতটুকু আসতেছে বোঝা যাচ্ছে না, ঘরটা অন্ধকার হয়ে আছে। ইমন গিয়ে দরজার ওই যে পর্দাটা এই পাশে দিয়েছিল সরাই দিয়ে সে দরজাটা খুলে দিল, খট করে দরজাটা খুলে টেনে দরজার পাল্লা মেলে ধরলো, 2 পাল্লা আর কি। দেখতেছে যে তার থেকে বেশ সামনে 2-3 হাত দূরে ওই একটা লোক দাঁড়ানো, গায়ের মধ্যে একটা চাদর পেঁচানো, মুখটা ঠিক মতো দেখা যাচ্ছে না। তো সে বলল কি রইস না? তো লোকটা বলতেছে যে আহেন, আহেন বলে এরকম হাত দিয়ে দেখাচ্ছে তাকে। ইমন চিন্তা করলো আহেন তো বললো রইস মিয়া কই? আবার জিজ্ঞেস করছে রইস মিয়া কই? বলে আহেন আহেন। তো ইমন আর কোনো কথা না বলে লোকটার সাথে হাঁটা দিল সে পিছনে, যে লোকটা কোথায় যায়। আর ইমন তো নর্মালি ওই যে ট্রাউজার আর গেঞ্জি পরা ছিল, তো ওইভাবেই হেঁটে সে রওনা দিল, পায়ে জাস্ট একটা স্যান্ডেল পরে আর কি, যেটা খুলে রাখছিল। লোকটার পিছে পিছে হেঁটে বেরোচ্ছে। তো লোকটা দেখলো যে হেঁটে হেঁটে সিঁড়ির দিকে যাচ্ছে। ইমন চিন্তা করলো আরে কই যায়, অন্ধকার তো চারিদিকে, সিঁড়ি দিয়ে কই নামবে? সিঁড়ি ওই জায়গাটা ঘুরঘুরটি অন্ধকার। তো ইমন আর কোনো কথা না বলে ওই লোকটার পিছে পিছে যাচ্ছে। সে চিন্তা করলো যে এটা কি লোকটা কি ওই নিচের দারোয়ান বা রাতে পাহারা দেয় ওই লোক কি থাকে না এখানে, ওই যে হাবিব মিয়া যে বলছে সে থাকে না? নানা রকম চিন্তা করতে করতে লোকটা পিছে যাচ্ছে। তো চিন্তা করলো তো এখন তো রইসের খাবার নিয়ে আসার কথা তারে। তো সে হেঁটে হেঁটে লোকটা পিছে যাচ্ছে। লোকটা সুন্দর করে হাঁটলো এই অন্ধকারের ভিতর দিয়ে। ইমন বুঝতে পারতেছে না, ইমন একটু আলো দেখছে। প্রথম সিঁড়ির অংশটা দেখতে পাচ্ছে তাদের বারান্দার আলো দিয়ে, তার যে বারান্দা সেটা আলো দিয়ে, মাঝামাঝি পর্যায়ে ল্যান্ডিং। তারপরের অংশটা কিন্তু সামনে এতটা ভিজিবল না, 2 তলার বারান্দার আলোতে একটু দেখা যাচ্ছে অর্ধেকের মতো, আর মাঝখানে বেশ খানিকটা অন্ধকার। তো এর মাঝেই সে দেখলো যে লোকটা আস্তে করে ডান দিকে চলে গেল, ওই 2 তলায় যে ডান দিকে চলে গেল। তো ইমনও হেঁটে হেঁটে ওই লোকটার পেছন পেছন গেছে নেমে সিঁড়ি দিয়ে। চিন্তা হলো 2 তলায় যাচ্ছে কেন? তখনও তার মাথায় চিন্তা 2 তলায় যাচ্ছে কেন। তো দেখতেছে সে হেঁটে তার থেকে বেশ একটা সামনে। তো ইমন তখন তাকে জিজ্ঞেস করছে কই যান আপনি, কি ব্যাপার, আপনি কে? তো লোকটা কোনো উত্তর দিচ্ছে না, সে হেঁটে যাচ্ছে সোজা। তো ইমন ওই লোকটার পেছন পেছন গেছে। তারপরও গিয়ে দেখলো যে লোকটা যেই জায়গায় সে দেখছিল যে ওটির দরজা, এখানে লেখা ওটি, ওখান থেকে ডাইনে ঢুকে গেল, ডান দিকে ঢুকে গেল, সে ওটির দরজা দিয়ে ঢুকে গেল। তিন অবাক হলো, আর এই দরজা তো আমি লাগানো দেখছি ওই সময়, মনে হয় তালাও দেখছি, এটা কিভাবে ঢুকলো লোকটা?
তো সে খুব কিউরিয়াসিটি বশত দ্রুত হেঁটে গেছে সামনে, যে দেখতেছে দরজাটা খোলা, মানে হাট করে খোলা, দুইটা পাট খোলা। তো ইমন অবাক হলো, অন্ধকারের মধ্যে ওটির মধ্যে এই লোকটা ঢুকছে, ঘটনা কি, কে? ইমনের মানে মানে কয়েক সেকেন্ডের জন্য তার মাথার মধ্যে আসছে আমাকে কি এইখানে কেউ ভয় দেখানোর চেষ্টা করতেছে এরা। মানে তার মাথার মধ্যে খুব দ্রুত একটা চিন্তা ঘটছে যে মেবি এখানকার মধ্যে অনেক করাপশন আছে, কারণ এখানে খুব দ্রুত সে চিন্তা করছে এটা, যে আমি এখানে আসছি, আসার পরেই দেখছি যে এখানে উপরে কেউ থাকে না, উপরটা ফাঁকা, এবং আমি উঠলাম এবং আমাকে বলে গেল যে এখানে দোয়াদুরুদ পড়ে হাঁটবেন, নিচে যাই দেখে একজন লোক নাই, পুরো ফাঁকা। ঘটনা কি? দ্যাটস মিন এইখানে লাইলুট কারবার চলতেছে, এবং এরা মনে হয় চায় না যে নতুন কেউ এসে এখানে এইভাবে সাস্টেন করুক। ইমন এটা চিন্তা করছে, কিন্তু ঘর অন্ধকার, তো তার ওই চিন্তাটা বেশিক্ষণ লাস্ট করে নাই। মানে অন্ধকারের মধ্যে, ডিপ অন্ধকার, ঘরের ভিতরে কিছু দেখা যাচ্ছে না। তো অন্ধকারটা শুয়ে আসার জন্য সে কয়েক সেকেন্ড চোখ পিটপিট করতেছে। তো চোখ কয়েক সেকেন্ড পিটপিট করে যখন তার চোখে কিছুটা শুয়ে আসছে, সে বুঝতে পারতেছে আলো আধারিতে, মানে দরজাটা তো খোলা রুমের, বাইরে আকাশের আলো রুমের মধ্যে ঢুকছে যেটা, সেটাতে মানে হালকা আলো আধারিত তৈরি হয়েছে রুমের ভেতরে। এটাতে সে মোটামুটি একটা মানে স্ট্রাকচার বুঝতে পারতেছে রুমের মাঝখানে অবভিয়াসলি কোনো অপারেশন টেবিল নাই, মানে যেটা থাকার কথা, যেহেতু ওটি লেখা, ওরকম কিছু নাই। এবং তার থেকে সে দূরে বুঝতে পারতেছে একটা এরকম বেডের মতো রাখা আছে, ওই যে মানে টেনে আনে যেগুলো আর কি, ট্রলি বেড যেগুলা, সে দেখতেছে এরকম একটা বেডের মতো রাখা। তো সে বাঁয়ে তাকাইলো, বাঁ দিকটা বেশ ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো সে তখন ওই লোকটার উদ্দেশ্যে বলতেছে, আপনি কই? আমাকে নিয়ে আসলেন এখানে, আপনি কোথায়? এই যে, কোনো সারা শব্দ নাই। তো সে একটু হেঁটে সামনে গেল। তখন ইমন চিন্তা করলো, কি ব্যাপার, ঘটনা কি? একটু সামনে গেল হেঁটে, এখানে আমার কে নিয়ে আসলো? এসে ওই যে ওখানে যে বেডটা আছে, বেডটার কাছে এসে চলে আসছে। তো বেডটা যখন কাছে চলে আসে, তখন তার মনে হচ্ছে বেডের উপরে কেউ একজন শোয়া আছে। বেডের উপর কোন একজন মানুষের মতোই মনে হলো তার কাছে, মনে হলো কাপড় দিয়ে ঢাকা, এরকম মনে হচ্ছে যে চাদর দেওয়া শুয়ে আছে। তো সে অবাক হলো, কি ব্যাপার, এরকম রাতের বেলা ওটির মধ্যে এরকম একটা সেখানে মানুষ শুয়ে আছে, ঘটনা কি? নাকি গ্রামের কেউ এখানে নিয়ে আসছে, তারা অপারেশন এখানে উঠাই দিছে? তারা ওখানে তো সব নিচে যে গাধা, যে গার্ড আছে সে তো গাধা, ওইখানে তারা ওয়ার্ডে না দিয়ে এখানে নিয়ে আসছে নাকি? আর আমাকে তো ডাকতে আসলো না কেউ, আর এই লোকটাকে আমরা ডাকতে আসছি। চিন্তা করতে করতে সামনে গেল, যে দেখলো যে একটা এরকম বডি, মানুষের শরীরের মতো, সে বুঝতে পারতেছে। তো সে হাত দিল। মানে আসলে ইমন তো আসলে এগুলো বিশ্বাস করতো না, মানে অতিপ্রাকৃত কিছু বিশ্বাস করতো না। সে রেশনাল এক্সপ্লেনেশন দিয়ে মনে করতেছে কোনো মানুষ, এগুলোই সে বোঝার চেষ্টা করতেছে। তো সে হাত দিছে সামনে। তো হাত দিয়ে সে যে হাতটা ধরলো, তার কাছে মনে হলো যে একটা হাত ধরলো। সে হাতটা ধরে সে বুঝতে পারলো বেশ বয়স্ক মানুষের কোনো হাত, মানে হাতের, সে তো একটা ডাক্তার, তার গ্রিপ সেন্স আছে, সে বুঝতে পারছে কোনো বয়স্ক মানুষের হাত, হাতের মধ্যে অনেক কুঞ্চন এরকম। তো সে হাতটা দেখে সে পালসটা দেখার চেষ্টা করলো, দেখলো কোনো পালস নাই, আর ঠান্ডা, বডিটা কিন্তু একদম ঠান্ডা, মানে এটা একটা মৃত মানুষের শরীর, এটা সে বুঝলো, এটা মৃত মানুষের শরীর। তো সে তখন মানে জোরে বলে উঠলো, এই আপনি কে, কই নিয়ে আসছেন আমার, এটা কে, বডি কার? এ বলে তাকাইলো। তো সে দেখলো অন্ধকারের মধ্যে, সে যে অন্ধকারের দিকে তাকাইছে, ওই জায়গায় ঠিক অন্ধকারের মধ্যে দপ করে একজোড়া চোখ জ্বলে উঠছে। পুরো অন্ধকারের মধ্যে একজোড়া চোখ জ্বলে উঠছে, কোনো কিচ্ছু আর বোঝা যাচ্ছে না। আর সাথে সাথে ওই যে সে যে হাতটাতে পালস দেখতেছিল, হাতটা তাকে চেপে ধরলো, তার হাত, মানে এই ইমনের হাত চেপে ধরছে। তো ইমন থতমত খেয়ে একটা ইলেকট্রিক শকের মতো খাইছে, সে বুঝতে পারেনি কি। সে এইভাবে তাকাইলো সামনে, তার কাছে মনে হলো যে অন্ধকারের মধ্যে যে বডিটা, ওইটা উঠে বসলো। মানে সে বুঝতে পারতেছে যে একটা অবয়ব, মানে সেই অবয়বটা মানে একটা বডির অবয়ব, যেটা তার হাত চেপে ধরে রাখছে, সেটা শোয়ার থেকে উঠে বসছে। এটা বোঝা যাচ্ছে আলো আধারির মধ্যে, খুব সামান্য আলো আধারি, সেটার মধ্যে বোঝা যাচ্ছে। আর ওই পাশে কিন্তু ওই যে চোখ জ্বলে উঠছে। আর একই সাথে ওই ঘরের মধ্যে মানে টেম্পারেচার হঠাৎ করে পুরো ফ্রিজিং হয়ে যাওয়া শুরু করলো, বেশ ঠান্ডা, মানে কয়েক সেকেন্ডে ড্রপ করলো। তো ইমন আসলে তখন তার সেন্স ধরে রাখতে পারেনি, সে আসলে তার পুরো জিনিসটা মানে খোয়াই ফেলছে, সে নার্ভাস ব্রেকডাউন হয়েছে তার, সে ধপ করে ওখানে পড়ে গেছে, মানে তার কিছু মনে নাই। তো এরপরে ইমনের যখন হুঁশ ফিরে, তখন সে দেখে যে নিচে যে ওয়ার্ডের বিছানায় সে শোয়া, এবং তার সামনে ওই যে রইস যে ছিল, রইস উদ্দিন, সে তার সামনে বারবার বলতেছে, স্যার, স্যার ঠিক আছেন? স্যার কি হয়েছে? স্যার, স্যার ঠিক আছেন আপনি? তো ইমন তখন বলল কোনো মতে যে হ্যাঁ আমি ঠিক আছি, আপনি আমাকে কোথায় পাইছেন, আমি এখানে কেন? তো তখন রইসুদ্দিন বলতেছে, স্যার আমি তো আসছিলাম খাবার নিয়ে আপনার রুমে যেয়ে দেখি যে আপনার রুম খোলা, কেউ নাই।
তো আমি ওয়েট করলাম, ভাবলাম বাথরুমে কিনা। বলে দেখি যে ওখানে কোনো সাড়া শব্দ নাই, বাথরুম থেকে কোনো আওয়াজ আসে না, আর তখন কারেন্ট ছিল না স্যার। তো আমি হেঁটে একটু গেলাম আপনার রুমের মধ্যে, দেখি যে কোনো সাড়া শব্দ নাই। তো পরে খাবারটা ওখানে রেখে আমি হেঁটে বেরিয়েছি, বেরিয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি যে নিচেও তো কোনো সাড়া শব্দ নাই। এখানে যে হাবিব মিয়া আছে, হাবিব মিয়ারে বললাম যে স্যারকে দেখছো নাকি? বলে না। তো তারপর বললাম কোথায় গেল স্যার এদিক ওদিক? তো হাবিব মিয়া বললো যে 2 তলায় গেছে নাকি হাঁটতে আবার। তো এই তারপরে হাবিব মিয়া নিয়ে আমি 2 তলায় গেলাম। 2 তলায় যে দেখি যে আপনি যে ওখানে যে ওটিটা আছে ওটার সামনে আপনি পড়ে আছেন। তো তখন ইমন মানে নিঃশ্বাস ছাড়লো, সে আসলে বুঝতে পারতেছে না। তো তখন বললো যে স্যার কি হয়েছিল আপনার? ইমন বললো যে না তেমন কিছু হয়নি, আমি হয়তো মাথা ঘুরে গেছে এর জন্য ওখানে পড়ে গেছি। তো এই ইসে কিন্তু রইসুদ্দিন কিন্তু অনেক মানে অন্যরকম ভাবে চিন্তা করতেছে। সে বললো স্যার ভয়টাই পাইছেন নাকি? ইমন কোনো কথা বললো না, বললো যে আমি রুমে যাব, চলেন। কারেন্ট আসছে, তখন কিন্তু লাইট জ্বলতেছে। ইমন আস্তে করে উঠে সে হাঁটা দিল তার রুমের দিকে এবং সে সিঁড়িতে উঠে গেল। এবং দোতলা দিয়ে যখন ইমন উঠতেছে তার কাছে বেশ ভয় লাগতেছিল। যাই হোক, দোতলা ক্রস করে উঠছে। তো একটু পরে দেখলো যে রইসুদ্দিন তার পিছনে পিছনে আসছে এবং রুমে তখন ইলেকট্রিসিটি আসছে, বাতি জ্বলতেছে, তার খাবার রাখা টিফিন ক্যারিয়ার। তো রইসুদ্দিন বললো স্যার আপনি খাওয়া দাওয়া করেন, আমি বসে এটা নিয়ে যাব। তো ইমন বলতেছে এখন কয়টা বাজে? বলে স্যার 12টা বাজে। বলে এত রাত কেমনে হলো? বলে স্যার ঝড় বৃষ্টি হয়েছে, তো যেখান থেকে রান্না করাইছি ওদেরও টাইম লাগছে। তো স্যার আপনি কি আসলে মাথা ঘুরে পড়ছিলেন, মানে ওখানে কিছু হয়েছিল? ইমন বলে কেন বলেন তো? বলে স্যার আপনি খাওয়া দাওয়া করেন। তো ইমন তখন খাবার খাচ্ছে এবং তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে বলো, এখানে কি সমস্যাটা কি? বলে স্যার কিছু সমস্যা নাই, এই স্যার আমাদের এখানে একটু সমস্যা বলতে যে মানুষ ভয় টয় পায়। তো তখন ইমন জিজ্ঞেস করলো কিসের ভয় পায়? বলে ভয় পায় স্যার এখানে ব্যাপার আছে, এখানে জিন ভূতের ব্যাপার আছে, জিনের আসর আছে। মানুষজনে যে বলছে যে এখানে রোগী এসব রাত্রে থাকে না, এই কারণে মানুষজন ভয় পায় স্যার। এই পাশে এখানে পাশে কবরস্থান ছিল, তো এর পাশে এই হাসপাতাল এটা বানাইছিল। এরপর থেকে এরকম হয় এবং রাত্রিবেলায় যে এখানে কিন্তু কোনো গার্ড থাকতে চায় না। এই হাবিব মিয়া যে আছে সেও রাত্রেবেলা একেবারে অফিস রুমটা বন্ধ করে তারপর থাকে, সেও ভয় পায়। আর আমি তো স্যার এখানে থাকি না, আমার বাসা কাছেই। হাবিব মিয়ারে বললে খবর দিয়ে নিয়ে আসে আমারে। তো বললো যে তাহলে উপরে যে ডাক্তার সাহেবরা থাকে না, এটাও কি এই কারণেই? বলে স্যার অনেকটা এই কারণেই, তারা তো কেউ বলে না, মানে মুখ দিয়ে বলে না, বাট অনেকটা এই কারণে ভয় পাইছে স্যার সবাই। যে আমাদের ইনচার্জ স্যারও কিন্তু ওখানে ছিল, উনিও কিন্তু স্যার ভয় পাইছিলেন। আর ওই যে আরেকজন যে আছে উনিও কিন্তু ভয় পেয়েছিলেন। তো বিভিন্ন রকমের ভয়, এখন ওগুলো বলেন না আমাদের কাছে, তা আপনিও তো বলতেছেন না। তো ইমন বলে যে আচ্ছা আর বলা বলির কিছু নাই, আমি তো হয়তো এখানে থাকবো না। বলে কেন স্যার আপনি চলে যাবেন? বলে যে হ্যাঁ আমি চলে যাব, কালকেই চলে যাব। তো ইমন খাওয়া দাওয়া করে বলে যে আপনার ওই ইকে তখন ওই যে রইসুদ্দিনকে খাবার দাবারের যে দাম টাম বা যা খরচ সব দিয়ে দেয়। বলে যে আপনার এটা দিয়ে দিচ্ছি, কারণ আমি থাকবো না, আমার কাছে ভালো লাগতেছে না এই জায়গাটা। বলে সে রাতের বেলা এই ইমন কিন্তু খুব একটা প্র্যাকটিসিং মানুষ না, কিন্তু তারপরও তিনি ওই দিন দোয়া দুরুদ পড়ে ঘুমান এবং দরজা জানলা বন্ধ করে দোয়া দুরুদ পড়ে ঘুমান। এবং সে ভয়ের একটা স্বপ্ন দেখেন, খুব ভয়ের স্বপ্ন দেখেন যে একটা বয়স্ক মহিলা তাকে ডাকতেছে, দাঁত বের করে, এরকম মুখের দাঁতগুলো বের করে করে এরকম তাকে হাসতেছে আর ডাকতেছে। এবং তার দাঁতগুলো বেশ অন্যরকম, মনে হচ্ছে জর্দা বা কিছু খেলে যেরকম কালো হয়ে যায় সেরকম ডাকতেছে। এবং তার চোখের মণিগুলা মনে হচ্ছে জ্বলতেছে সাদাটে টাইপের। তো এটা ইমন স্বপ্ন দেখছে, দুঃস্বপ্ন দেখছে রাতে। তো সে দোয়া দুরুদ পড়ে ঘুমাইছিল। সকালে উঠে সে মোটামুটি তার জিনিসপত্র গুছায় ফেলে। আর ইমন একটু মানে নিজের ডিসিশনে অটল ছিল, এরকম মানুষ সে। তো সে যখন ডিসিশন নিয়ে ফেলছে সেখানে থাকবে না, তার কাছে এমনিও আর ভালো লাগে না, এখানকার এক্সপিরিয়েন্স, রাতের এক্সপিরিয়েন্স কিছুই ভালো লাগে নাই। সে সকালে উঠেই ইনচার্জ সাহেবকে বলে, নিচে রেডি হয়ে বসে বলে যে স্যার আমি থাকতে পারতেছি না, আমাকে চলে যেতে হবে এখান থেকে। তো তিনি বলেন যে মানে কি ব্যাপার, হঠাৎ করে আসলেন, কালকেই চলে যাবেন আপনি? এটা তো কোনো অফিসিয়াল ইসের মধ্যে পড়ে না। বলে স্যার যেটাই হোক, আপনি যেভাবে লেখেন জিনিসটা লেখেন, কোনো অসুবিধা নেই, আমার পারিবারিক কিছু সমস্যা আছে, আমি থাকতে পারতেছি না, আই এম সরি। এই বলে ইমন বের হয়ে আসে। তো মানে সেই যে ইনচার্জ ছিলেন তিনি হাঁ করে তাকায় আছেন, তার মুখে কথা নাই। তো রইসুদ্দিনকে দেখে তিনি বলেন যে রইসুদ্দিন আমি কিছু জিনিস এখানে এক্সপিরিয়েন্স করছিলাম, আপনার কথাটা ঠিক, যেই জায়গাতে কিছু উল্টাপাল্টা জিনিস আছে, এটা সত্যি কথা, এটা আমি ফিল করছি। যাই হোক ভালো থাকবেন, আমি আসি বলেই মন ওখান থেকে রওনা দেয়। এবং সেইভাবে ওই দাঁড়ায় থাকে অনেকক্ষণ, টেম্পো পেয়ে যায়, টেম্পোতে করে চলে আসে, ব্যাক করে ওখানে বাস নিয়ে সে ঢাকায় ব্যাক করে আসে এক সময়। যাই হোক
তো ইমন ঢাকা আসার পর নাকি সে এরকম স্বপ্ন কয়েকদিন কন্টিনিউয়াসলি দেখতে, এবং তার মাকে বলার পরে তার মা বাবাকে সে বলছিল। তার মা বাবার মধ্যে তার মা খুব এই ব্যাপারে সচেতন ছিলেন, এবং তিনি তাদের এখানকার যে মসজিদের যে হুজুর তাকে নিয়ে আসছিলেন, বাসায় এনে তাকে ঝাড়াইছেন। তো সেই ইমাম সাহেব ইমনকে পরামর্শ দেয় প্র্যাকটিসিং হওয়ার, নামাজ কালাম পড়ার, এবং তিনি তাকে ঝেড়ে দিয়ে দেন। তো ইমন আস্তে ধীরে নাকি কিছু মাত্রায় প্র্যাকটিস শুরু করে, মানে নামাজ কালাম পড়া শুরু করে, এবং আস্তে আস্তে সেই জিনিসগুলো মানে স্বপ্ন দেখাটা তার বন্ধ হয়ে যায়। আর এরপরে সে বিদেশে চলে যায় পড়ার জন্য, উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য, এবং সেখানে গিয়ে পরবর্তীতে সে তার এই মেডিকেল জীবন আরো শাইন করে এবং প্রতিষ্ঠিত হয়। তো যাই হোক, এই ছিল ইমনের স্টোরি। ইমন তার ছদ্মনাম ডক্টর এইচ শেয়ার করেছেন আমাদের কাছে, এবং আমি আপনাদের কাছে শেয়ার করলাম আমার মতো করে। আশা করি আপনাদের ভালো লেগে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো এটি 1998 সালের একটি ঘটনা। তখন বর্ষার প্রায় শেষ দিক, আকাশে মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। ঢাকা রাজশাহী মহাসড়কের এক দীর্ঘ নির্জন অংশে নিজের মোটরসাইকেল চালিয়ে ফিরছিল রাশে। সে একটি বেসরকারি হাসপাতালে প্যারামেডিক হিসেবে কাজ করে। রাতের শিফট শেষ করে সে বাড়ি ফিরছি। সেদিন রাস্তাটা প্রায় অদ্ভুত রকমের ফাঁকা। হঠাৎ দূর থেকে একটি অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা গেল, কিন্তু ব্যাপারটা খুবই অদ্ভুত ছিল। সাইরেনের শব্দ যেন কাছে আসতে আবার দূরে চলে যাচ্ছে, যেন শব্দটা বাতাসে ঘুরপাক খাচ্ছে। রাশেদ বাইকটা রাস্তার পাশে থামাল। কয়েক সেকেন্ড পর কুয়াশার ভেতর থেকে একটি সাদা অ্যাম্বুলেন্স বেরিয়ে এল। অ্যাম্বুলেন্সের গায়ে বড় বড় করে লেখা ফিউচার অ্যাম্বুলেন্স সার্ভিস। রাশেদ অবাক হয়ে তাকিয়ে রইল। ফিউচার অ্যাম্বুলেন্স, এমন কোনো অ্যাম্বুলেন্সের নাম সে আগে কখনো শোনেনি বা দেখেনি। আরো অদ্ভুত ব্যাপার ছিল তার নাম্বার প্লেট। নাম্বার প্লেটে লেখা ছিল ঢাকা মেট্রো চ 2031। রাশেদ নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছিল না। 2031, এখন তো মাত্র 2026। অ্যাম্বুলেন্সটা তার সামনে এসে থামল। ড্রাইভারের জানালাটা ধীরে ধীরে নিচে না। ভিতরে বসে থাকা লোকটার মুখ অদ্ভুত ভাবে ফ্যাকাশে। সে শান্ত গলায় বলল, আপনি কি রাশেদ? রাশেদ ভয়ে যেন কেঁপে উঠল। জি, কিন্তু আপনি আমার নাম কিভাবে জানেন? লোকটি কোনো উত্তর দিল না, শুধু একটা কালো ফাইল এগিয়ে দিল। এটা রাখুন, কবে ভোর 4টার আগে খুলবেন। রাশেদ ফাইলটি হাতে নিল। ঠিক তখনই তার চোখে পড়লো অ্যাম্বুলেন্সের ভিতর স্ট্রেচারের উপর সাদা কাপড়ে ঢাকা একটি লাশ। কাপড়ের নিচে মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। রাশেদের মুখটা যেন হঠাৎ থেমে গেল। মুখটা হুবহু তার নিজের মতন। সে চিৎকার করে উঠল, এটা কে? ড্রাইভার ধীরে ধীরে বলল, আর 3 ঘন্টা পরে বুঝে যাবেন। এরপর জানালাটি নিচ থেকেই বন্ধ হয়ে গেল। অ্যাম্বুলেন্সটি ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেটি কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, রাস্তায় কোনো চাকার দাগ ছিল না। রাশেদ কাপা হাতে মোবাইল বের করল। ভিডিও রেকর্ড করছিল কিনা তা দেখতে গিয়ে সে ভিডিওটিতে রাস্তা আছে, কুয়াশা আছে, কিন্তু অ্যাম্বুলেন্স যেন সেটা কখনো ছিলই। হঠাৎ তার ফোনে একটি অচেনা নাম্বার থেকে মেসেজ, ফাইল খুলবেন, খুললে সময় বদলে যাবে। রাশেদের গলা শুকিয়ে গেল। সে চারদিকে তাকাল, কেউ নেই, নীরব রাস্তা, দূরে শুধু বৃষ্টির শব্দ। ফাইলটা ব্যাগে রাখতে গিয়ে সে হঠাৎ থেমে গেল। ফাইলের উপরে লাল কালি দিয়ে লেখা ছিল, রোগীর নাম রাশেদ আহমেদ, টাইম 5:17। তার হাত যেন কাঁপতে শুরু করলো। সে ঘড়ির দিকে তাকাল, 2:28, মানে আর মাত্র 2.5 ঘন্টা। ঠিক তখনই পেছন থেকে আবার সেই সাইরেনের শব্দ ভেসে এল।
কিন্তু এবার শব্দটা সামনে থেকে না, একবারেই তার পিছনে থেকে আসছে। রাশেদ ধীরে ধীরে ঘুরে দাঁড়াল, তার চোখ যেন বিস্ফোরিত হয়ে গেল। যে অ্যাম্বুলেন্সটা কয়েক মিনিট আগে সামনে চলে গিয়েছিল সেটি আবার তার পেছনেই দাঁড়িয়ে আছে, কিন্তু এবার ড্রাইভিং সিটে কেউ নেই। স্ট্রেচারের উপর সাদা কাপড়ে ঢাকা লাশটি ধীরে ধীরে উঠে বসেছে। রাশেদের হাত থেকে মোবাইলটি প্রায় পড়েই যাচ্ছে। স্ট্রেচারের উপর সাদা কাপড়ে ঢাকা দেহটি ধীরে ধীরে উঠে বসে। চারপাশে এক অস্বাভাবিক নীরবতা, সাইরেন নেই, বাতাস নেই, এমনকি ঝিঝি পোকার ডাকও যেন থেমে গেছে। সাদা কাপড়টা আস্তে আস্তে নিচে নামতে লাগলো। রাশেদ নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। মুখটা দেখা যেতেই তার মুখটা যেন কেঁপে উঠল। ওটা সত্যি তার নিজেরই মুখ, একই চোখ, একই দাড়ি, একই কপালে ছোট্ট একটি দাগ। শুধু পার্থক্য একটাই, চোখ দুটো পুরো কালো, কোনো সাদা অংশ নেই। মৃতদেহটা ঠান্ডা গলায় বললে, পালাও, এখনই পালাও, ওরা তোমাকে নিতে এসেছে। রাশেদ কয়েক কদম পিছিয়ে গেল। তুমি কি? আমি, তুমি, তবে তোমার সময় আন। এরপর হঠাৎ অ্যাম্বুলেন্সের সব লাইট একসঙ্গে চলে এলো। এক ঝলক তীব্র আলো। রাশেদ সঙ্গে সঙ্গেই চোখ বন্ধ করল। চোখ খুলতেই দেখলো অ্যাম্বুলেন্সটি আর নেই, রাস্তা পুরোপুরি ফাঁকা, যেন কোনো কিছুই ঘটেনি। কিন্তু তার হাতে এখনো সেই কালো ফাইল। সে আর দেরি না করে বাইক স্টার্ট দিল। বাড়ির দিকে যত দ্রুত সম্ভব সে ছুটতে লাগলো। রাত তখন 3:10। রাশেদ বাড়িতে পৌঁছে দরজা বন্ধ করল। তার বারবার মনে হচ্ছিল কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। ঘরে সব লাইট জ্বালিয়ে সে সোফায় বসে পড়ল। টেবিলের উপর ফাইলটি রাখা। মনে পড়ল লোকটা বলেছিল ভোর 4টার আগে খুলবেন, কিন্তু কৌতূহল তাকে পেয়ে বসল। যদি সবটাই কোনো বাজে মজা হয়। সে ধীরে ধীরে ফাইলটি খুলল। ভিতরে হাসপাতালের রিপোর্ট, রোগীর নাম রাশেদা, বয়স, ঠিকানা সব তার নিজেরই, কিন্তু একটি জায়গায় তার চোখ আটকে গেল। ডেট অফ অ্যাডমিশন 14 আগস্ট 2031, আর নিচে লেখা ডেথ। রাশেদ ফিসফিস করে বলল, টাইম ক্যালকুলেশন। তখনই ঘরের সব আলো কেন জানি নিভে গেল। পুরো বাড়ি অন্ধকার। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর করিডোরে ধীরে ধীরে কারো হাঁটার শব্দ পেল। শব্দটা তার ঘরের দরজার সামনে এসে থামল। তারপর 3 বার কড়া নাড়ল। রাশেদ কাঁপা গলায় বলল, কে? বাইরে থেকে উত্তর এলো, অ্যাম্বুলেন্স এসেছে রোগী নিতে। রাশেদের শরীর যেন তখনই ঠান্ডা হয়ে গেল। সে দরজার ফুটো দিয়ে বাহিরে তাকাল। কেউ নেই, একদম কেউ নেই, সব ফাঁকা। কিন্তু নিচের দিকে তাকাতেই দেখলো দরজার নিচ দিয়ে ধীরে ধীরে লাল রঙের তরল ভিতরে ঢুকছে। রক্ত নাকি অন্য কিছু। সে ভয়ে কয়েক কদম পিছিয়ে গেল। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম্বার, শুধু লেখা ইনকামিং কল 2031। কাপা হাতে কল রিসিভ করতেই উপাস থেকে ভেসে এলো তার নিজেরই কণ্ঠস্বর, রাশেদ, দরজা খুলবেন। আমি 5 বছর পরের তুমি। আমি একবার ভুল করেছিলাম, এবার তুমি সেই ভুল করো না। ঠিক তখনই দরজায় বিকট একটি শব্দ আঘাত করল, ধারাম করে। দরজাটি যেন সঙ্গে সঙ্গেই কেঁপে উঠল। উপাস থেকে ভেসে এলো অনেকগুলো মানুষের একসঙ্গে ফিসফিসানি, রোগী আমাদের, রোগী আমাদের। রাশেদ বুঝতে পারলো রাত এখনো শেষ হয়ে। রাত তখন প্রায় 3:38। দরজার আঘাতের শব্দ ক্রমেই যেন বাড়তে থাকে। মনে হচ্ছিল আর কয়েকটা আঘাতেই দরজাটি যেন ভেঙে যাবে। ফোনের উপাস থেকে সেই পরিচিত কণ্ঠস্বর আবারও বলল, শোনো, সময় খুব কম। তুমি যদি বাঁচতে চাও তাহলে এখনই বাড়ি থেকে বেরিয়ে যাবে, কিন্তু সামনের দরজা দিয়ে না, পিছনের দরজা দিয়ে বেরিয়ে পুরনো জেলা মর্গে যাবে। রাশেদ কাপা গলায় বলল, তুমি সত্যি কি? আমি। উপাসে কয়েক সেকেন্ডের নীরব, তারপরেই উত্তর এলো, আমি সেই রাশেদ যে 2031 সালে মারা গেছে।
আর যে অ্যাম্বুলেন্সটা তুমি দেখেছো সেটি রোগী বাঁচাতে আসে না, সে আসে যার মৃত্যুর সময় ঠিক হয়ে গেছে তাকে নিয়ে যেতে। লাইনটি সঙ্গে সঙ্গেই কেটে গেল। ঠিক সেই মুহূর্তে সামনের দরজাটা প্রচন্ড ভাবে ভেঙে পড়ল। রাশেদ একবার পিছনে না তাকিয়ে রান্নাঘরের পেছনে দরজা দিয়ে বেরিয়ে দৌড় দিল। বাহিরে টিপটিপানি বৃষ্টি, রাস্তায় কেউ নেই, কিন্তু কয়েক সেকেন্ড পর আবারও সেই সাইরেন, এবার অনেক কাছে। সে ঘুরে তাকাতে দেখলো সাদা অ্যাম্বুলেন্সটা ধীরে ধীরে তার পেছনেই চলছে। গাড়ির চাকা ঘুরছে না, তবুও সে গাড়িটি এগিয়ে যাচ্ছে। সামনের কাছের ভিতরে এবার 3 জন বসে আছে, ড্রাইভার, একজন নার্স আর পেছনে সাদা কাপড়ে ঢাকা একজন রোগী। বজ্রপাতের আলোয় এক মুহূর্তে যেন নার্সের মুখ দেখা যায়। সঙ্গে সঙ্গে রাশেদের বুক যেন ধুক করে উঠল। ওটি তার সহকর্মী মিতু, কিন্তু মিটি তো জীবিত। সে আজ সন্ধ্যাতেই হাসপাতালে তার সঙ্গে কাজ করেছে। অ্যাম্বুলেন্সের ভিতর থেকে মিতু ধীরে ধীরে মাথা তোলে, তার চোখ দুটো সম্পূর্ণ সাদা। সে কাছে আঙ্গুল দিয়ে লিখলো 5টা শটে, তারপর নিজের গলায় আঙ্গুল ভিড়িয়ে কেটে ফেলার ইশারা করল। রাশেদ আর দাঁড়ালো না, সে প্রাণপণে দৌড়াতে লাগলো। তার যখন 4:06 অবশেষে সে পৌঁছালো বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া পুরনো জেলা হাসপাতালের সামনে। ভাঙ্গা গেট, জং ধরা সাইনবোর্ড, চারপাশে আগাছা। লোকমুখে শোনা যায় এই হাসপাতাল বন্ধ হওয়ার আগে এক রাতে রহস্যভাবে একটি অ্যাম্বুলেন্স সহ পুরো মেডিকেল টিম উধাও হয়ে গিয়েছে। সেই ঘটনার পর থেকেই জায়গাটি পরিত্যাগ। রাশেদ কাপা হাতে ভেতরে ঢুকে করিডোরের পা রাখতেই ঠান্ডা বাতাস যেন বয়ে গেল। দেয়ালে পুরনো ক্যালেন্ডার, বছর 2031। এটি দেখার পর সে নিস্তব্ধ হয়ে গেল, অসম্ভ। হঠাৎ করিডোরের শেষ মাথায় একটি আলো জ্বলে উঠল। একজন বৃদ্ধ নিরাপত্তারক্ষী দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে বললেন, আমি জানতাম তুমি আসবে। রাশেদ অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি আমাকে চিনেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে, প্রতি 5 বছর পর একজন আসে, হাতে কালো ফাইল থাকে, আর সবার মৃত্যুর সময় একই, ভোর 5:17। রাশেদের শরীর যেন ভয়ে কেঁপে উঠল। কেউ কি এখনো বেঁচে ফিরেছে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর মর্গের লোহার দরজার দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, একজন ফিরেছিল, কিন্তু সে আর মানুষ ছিল না। ঠিক তখনই মর্গের ভিতর থেকে ধীরে ধীরে ধাতব টলি ঠেলার শব্দ ভেসে এল। লোহার দরজাটি নিচ থেকেই অল্প ফাঁক হয়ে গেল। ভিতরে একটি কণ্ঠস্বর শোনা গেল, রাশেদ, এবার তোমার ফাইলটি সম্পূর্ণ করার সময় হয়েছে। রাশেদ বুঝতে পারলো তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দরজাটি এখন তার সামনে। ঠিক তার কিছুক্ষণ পরেই রাশেদ হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে এবং তাকে সকালবেলা রাস্তার ধারে পাওয়া যায়। এলাকার লোকজন তাকে তুলে হাসপাতালে ভর্তি করে এবং সে বুঝতে পারে সে এবারের মতো বেঁচে গেছে। ধন্যবাদ রাসেল ভাই, ঘটনাটি এই পর্যন্ত।